আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন। সালাম দিয়েছি। আশা করি সালাম দেওয়া সুন্নত। কিন্তু নেওয়াটা কিন্তু ওয়াজিব, হ্যাঁ? সবাই সালামের একটু উত্তর দিবেন। আসসালামু আলাইকুম বড় করে বললাম। ওকে। আসলে বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে ক্লাসের আমরা টেন্সের ২য় পার্টটা পড়বো ইনশাআল্লাহ, রাইট? আমরা ২য় পার্টটা পড়বো। সবাই একটু ক্লাসে চলে আসবেন। জেরিন জামান কেমন আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ। মৃত্তিকা দাম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। লিমা আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া ভুইয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দিব যাতে সবাই ক্লাসে চলে আসতে পারে। এখানে হিংসার কোনো সুযোগ নাই, রাইট? আপনি যদি তার ভালোর কথা চিন্তা করেন, অবভিয়াসলি আল্লাহ তাআলা আপনার জন্য এটার জন্য উত্তম যাজা দান করবে। তাই তো? অন্যের ভালো চাইলে সেটা আগে নিজের কাছে প্রতিফলিত হয়। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি তখন নিয়মটা হচ্ছে আগে অন্যের জন্য দোয়া করা, লাস্টে নিজের জন্য দোয়া করা। তাইলে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। অনুরূপভাবে আপনি যদি কারো উপকার হোক এই অর্থে মেনশন দিয়ে দেন তাহলে হয়তোবা অনেক ভালো আসবে। আর সম্ভবপর হলে অবশ্যই ক্লাসটিকে শেয়ার দিয়ে দিবেন। আর যদি শেয়ার দিতে ঝামেলা মনে হয়, হ্যাঁ? শেয়ার দিতে যদি নিজের আত্মসম্মান বোধে লেগে যায় তাহলে একটু হাইলাইট করে দিবেন। হ্যাঁ? তাহলে কি করবেন? এভাবে হাইলাইট করে দিবেন। হ্যাঁ? আমরা চাই যে সবাই আমাদের সাথে উপকৃত হোক। আমাদের মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্যটাই হচ্ছে সদকাতুল জারিয়াহ, রাইট? তো আমরা চাই সবাই উপকৃত হোক তাহলেই আমাদের অনেক ভালো লাগবে। সবাই মারিয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু করে রাখ ঘাস, একদিন তোর কাছেই নেমে আসবে আকাশ। ইমতিয়াজ মাহমুদের এই কবিতার লাইনটা আমার কাছে খুবই ভাল লাগে। যে সবাই মারিয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু করে রাখ ঘাস, একদিন তোর কাছেই নেমে আসবে আকাশ, রাইট? হোসেন তালুকদার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওকে আসেন আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে খাদিজা বিথি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সম্পদ বালা ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মুশফিকা মেহজাবিন মেনশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এই যে যারা মেনশন দিচ্ছ দেখতে অনেক ভাল লাগে জানো। এই যে আমাদের কচি কাঁচা বাচ্চারা, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কলিজার টুকরো ভাই বোনেরা তারা চেষ্টা করছে যাতে অন্যের অনেক উপকারে আসা যায়। ওকে আসেন আমরা গতদিন যেখানে রেখেছিলাম ওই জায়গাতেই শুরু করব। আমরা আজকে পড়ব দ্য গেম অফ সেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে আমরা গতদিন কি বলেছিলাম একটু বলবেন। কন্টিনিউয়াস মানে আমি কি বলেছিলাম সেইটা আমাকে একটু বলে দিবেন, তাই তো? সেটা আমাকে একটু বলে দিবেন যে ভাইয়া আপনি কন্টিনিউয়াস বলতে কি বলেছিলেন? আমি গতকাল কন্টিনিউয়াস বলতে শুধু কন্টিনিউয়াস টার্মটা পড়াইছিলাম, রাইট? কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি? এবার আসেন আমি যদি বলি এখানে আমি যদি বলি এরকম আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? বলছে আই অ্যাম ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছি, তাই তো? তাহলে খাওয়ার কাজটা কি? তো হচ্ছে ভাইয়া খাওয়ার কাজটা হচ্ছে চলমান। খাওয়ার কাজটা কি? তো হচ্ছে ভাইয়া খাওয়ার কাজটা হচ্ছে চলমান, তাই তো? খাওয়ার কাজটা কি? তো হচ্ছে ভাইয়া খাওয়ার কাজটা এখানে চলমান। এই যে খাওয়ার কাজটা বর্তমানে চলমান যখন বোঝায়, রাইট? এটাকে তুমি যদি টাইম ফ্রেম চিন্তা করো এটা কি প্রেজেন্ট। তো এই সময়টাতে কাজটা কি বোঝাচ্ছে? বলছে ভাইয়া কাজটা চলমান বোঝাচ্ছে, রাইট? কাজটা কি? তো বলছে চলমান বোঝাচ্ছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলেছিলাম যে ভাইয়া আমি যে খাচ্ছি তার মানে কি আমার খাওয়ার কাজটা কি শেষ কিনা? তাহলে আমরা ডেফিনেটলি বলি যে ভাইয়া আমার খাওয়ার কাজটা চলমান, খাওয়ার কাজটা শেষ হয়নি। এই জন্য এটাকে আমরা বলি কি ইনকমপ্লিট অ্যাকশন। ইনকমপ্লিট কি? তো হচ্ছে ভাই ইনকমপ্লিট অ্যাকশন, ইনকমপ্লিট অ্যাকশন বলি। আর পারফেক্ট বলতে আমি কি বুঝিয়েছিলাম? আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, রাইট? আই হ্যাভ ইটেন রাইস, আমি যখন বলি আমি ভাত খেয়েছি তার মানে আমার খেয়েছি মানে কি আমার খাওয়াটা শেষ। এই অ্যাক্টিভিটিটাকে আমরা কি বলছি? এই অ্যাকশনটাকে আমরা বলছি কমপ্লিটেড,
তাই তো? এটাকে আমরা কি বলছি? বলছি ভাইয়া এটা কমপ্লিটেড। তাহলে এটা কমপ্লিটেড আর এটা কি? বলছি ভাই ইনকমপ্লিট কাজ, তাই তো? তো দ্যাটস ওয়াই এই জায়গাটাতে আমরা এটাকে কি বলেছি? তাহলে পারফেক্ট টেন্স মানে হচ্ছে কমপ্লিট। পারফেক্ট টেন্স মানে কি? তো বলছি ভাইয়া পারফেক্ট টেন্স মানে হচ্ছে কমপ্লিট। এটা যেহেতু কমপ্লিট না, এজন্য কন্টিনিউয়াস টেন্সের আরেকটা নাম আমরা বলি ইমপারফেক্ট। কি বলি বলো না? তাহলে আমরা বলি যে ভাই এটা ইমপারফেক্ট। আরেকবার বলছি, আই এম ইটিং রাইস, তার মানে আমি ভাত খাচ্ছি। খাওয়ার কাজটা কি? চলমান। খাওয়াটা শেষ হয়নি, তার মানে কাজটা ইনকমপ্লিট। আই হ্যাভ ইটেন রাইস যখন আমি বলছি আমি খেয়েছি, তার মানে খাওয়ার কাজটা আমার শেষ। শেষ যেহেতু দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? আমরা বলছি পারফেক্ট। গতদিন আমি ধরে ধরে বুঝাইছিলাম যে এটার নাম পারফেক্ট কেন, তাই না? আজকে কথা বাড়াবো না। এটা যেহেতু শেষ না, কাজটা চলমান, রাইট? দ্যাটস ওয়াই এটা আরেকটা নাম হচ্ছে আমরা বলি প্রেজেন্ট ইমপারফেক্ট। প্রেজেন্ট কি? বলছে ভাই প্রেজেন্ট ইমপারফেক্ট। আসো এবার এই জায়গাটার দিকে আমরা খেয়াল করবো ডেফিনেশন কি বলছে। আমরা বলছি বর্তমান কালে কোনো কাজ অনবরত চলছে এরকম বোঝাতে আমরা কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি। একটু আগে যেটা বললাম আমি, যে বর্তমান সময়টাতে যখন আপনার কাজটা কি? তো ভাইয়া যখন কাজটা চলমান বোঝাবে, এই সময়টাতে যখন চলমান বোঝাবে তখন আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো। আমার এই জায়গাটাতে প্রশ্ন, আমি যদি বলি হি ইজ টিচিং ইংলিশ, এটা বলতে আমরা কি বুঝি? আর হি টিচেস ইংলিশ, এটা আমি কি বুঝি? আমাকে দ্রুত তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবা যে ভাইয়া প্রেজেন্ট আমি যদি বলি হি ইজ টিচিং ইংলিশ এটা কি, এবং হি টিচেস ইংলিশ এটা কি। মূল লক্ষ্যটা কি জানো? আমাকে কনফিউশনটা ক্লিয়ার করতে হবে। গতদিন যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেস্ট পড়েছি, আজকে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে সম্পর্কটা, এই জায়গাটাকে আমি যদি পার্থক্য নিরূপণ না করতে পারি, আমার আহামরি রুলস মুখস্থ করে আমরা প্রফিটের জায়গায় যেতে পারবো না, রাইট? দ্যাটস ওয়াই আমার এই জায়গাটাতে তোমাদের কাছে প্রশ্ন যে ভাইয়া হি ইজ টিচিং ইংলিশ এবং হি টিচেস ইংলিশ, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? ওকে, কামরুল হাসান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওকে, সুমাইয়া আক্তার ইমা, ওকে, আচ্ছা বিয়ে যেন হয় তাই ক্লাস করতে আসলাম। আরে না, আমি দোয়া করি সবাই অনেক ভালো ভালো বর পাও। আমি আরো দোয়া করি সবার একাধিকটা বিয়ে হোক, তাও তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, ঠিক আছে? আসেন তাহলে আমি যদি এই জায়গাটাতে বলি হি ইজ টিচিং ইংলিশ, রাইট? আমি আবার বলছি হি ইজ টিচিং ইংলিশ, আরেকটাকে আমি বললাম হি টিচেস ইংলিশ। এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আমি একটু কমেন্ট বক্সে দেখতে চাচ্ছিলাম যে ভাইয়া দুটার মধ্যে পার্থক্যটা কেমন। আতিফ আসলাম আহমেদ বাবুল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে। সবাই একটু ক্লাসটিকে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। যদি শেয়ার দিতে অসুবিধা হয় ডেফিনেটলি একটু হাইলাইট করে দিবেন, রাইট? আসেন তাহলে এই দুটা টেন্সের মধ্যে আমরা পার্থক্যটা কি বলবো একটু দ্রুততার সাথে ভাইয়াকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ওকে, সিনথা বলেছে সে ইংরেজি শেখাচ্ছে, আরেকটা হচ্ছে সে ইংরেজি শেখায়। ওকে, তাহলে দেখো আমি যদি তোমাকে এরকমটা বলি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, আমি তোমাকে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝো? তুমি বললা যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আমি ঢাকা ইউনিভার্সিটিকে বুঝি। তার মানে কি বলতো? যেই লাউ সেই কদুই হইল। এখান থেকে আমরা ম্যাক্সিমাম আউটকামটা বের করতে পারলাম না। আমি এখানে কোনোভাবে বাংলা জানতে চাচ্ছি না, আমি এই জায়গাটাতে বলতে চাচ্ছি যে এখানে দুটা সেন্টেন্সের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, রাইট? দুটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কোথায়? তুমি যতক্ষণ না পর্যন্ত এইভাবে ডিফারেন্সিয়েট তুমি না করতে পারবা, ওই লাউ কদুর মতো রুলস মুখস্থ করে আহামরি তুমি ভালোর জায়গায় তুমি যেতে পারবা না, রাইট? তুমি যদি মনে করো যে একটা বিশ্ববিদ্যালয় আমাকে টপ ক্যাটাগরির সাবজেক্টে যাওয়া প্রয়োজন, তাহলে অবভিয়াসলি তোমার বেসিকটাও ওই রকমই স্ট্রং হওয়া প্রয়োজন। ওকে, দুটার মধ্যে আমি কি একজন বলছে জানবী কবির বলছে যে চলমান আর শেষ হয়নি। চলমান আর কি? তো ভাইয়া সে চলমান শেষ হয়নি, আমি এমন কথা শুনতে চাইনি। এটা ছোট বাচ্চার আম্মুও জানে, ঠিক আছে? ছোট বাচ্চার আম্মু কি জানে? ইজ টিচিং, তার মানে কন্টিনিউয়াস টেন্স। আবার আমি যদি এই জায়গাটাতে বলি টেসেস, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি যে এখানে চলমান বিষয়, এটা চলমান না, এটা ছোট বাচ্চারা আম্মুও জানে। তাহলে আমার আসলে পার্থক্যটা কোথায়? আমাকে আগে পার্থক্যটা বের করে আসতে হবে, ঠিক আছে? আমরা কি বের করে আসতে হবে? তো ভাইয়া এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্য কোথায় দেখো, আমরা যদি এই জায়গাটাতে চিন্তা করি, আমি যখন বলছি হি ইজ টিচিং ইংলিশ, তার মানে কন্টিনিউয়াস টেন্স, ওকে ভেরি গুড। আর এটা কি? টিচেস ইংলিশ, তার মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি গতবার বারবার করে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট মানে আপনাকে মনে রাখতে হবে যে ভাইয়া এটা একটা পার্মানেন্ট অ্যাকশন। কি অ্যাকশন? তো ভাইয়া পার্মানেন্ট অ্যাকশন। আপনাকে যদি আজরাইল জান কবজ করতে আসছে, ওই সময়টাও যদি জিজ্ঞেস করে এই প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, তাহলে আপনাকে বলতে হবে যে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে পার্মানেন্ট অ্যাকশন। এই অ্যাকশনটার ধরন কি? বলছে ভাইয়া এটা পার্মানেন্ট। আর আমি যদি বলি হি ইজ টিচিং ইংলিশ, এটা কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্স মানে 100% আপনার মাথার মধ্যে রাখতে হবে যে ভাইয়া এটা টেম্পোরারি অ্যাকশন। এটা কি? তো ভাইয়া এটা টেম্পোরারি অ্যাকশন। তাহলে এবার দেখেন দুটার মধ্যে আপনি
ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবেন যে ভাইয়া এটা বলতে কি বোঝাচ্ছে আর এটা বলতে কি বোঝাচ্ছে। হি টিচেস ইংলিশ মানে কি, এটা তার পার্মানেন্ট বিষয়, সে ইংরেজিটাই পড়ায়, পার্মানেন্ট বিষয়। এটা কি তো ভাইয়া, এটা পার্মানেন্ট বিষয়। আর আপনি যখন বলছেন হি ইজ টিচিং ইংলিশ, এটা পার্মানেন্ট বিষয় না, টেম্পোরারি বিষয়। ধরেন আপনার সুফিয়ান স্যার কি পড়ায়, বাংলা পড়ায়, আজকে আমি নাই, আপনার সুফিয়ান স্যার এসে ইংলিশ পড়াচ্ছে, তাহলে ওই সময় সে কি বলবে, তো ভাইয়া সে বলবে হি ইজ টিচিং ইংলিশ, এটা টেম্পোরারি অ্যাকশন। সে আগে কখনো ইংলিশ পড়ায়নি, আজকে ইংলিশ স্যার নাই, এ টেম্পোরারি হিসাবে সে এই জায়গাটাতে ক্লাস নিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বলছি হি ইজ টিচিং ইংলিশ মানে সে আগে ইংরেজি শিক্ষক ছিল না, এই সময়টাতে টেম্পোরারি ভাবে সে এখন কি পড়াচ্ছে, তো ভাইয়া সে এখন ইংরেজি পড়াচ্ছে। আর এটা কি হি টিচেস ইংলিশ মানে কি, তো ভাইয়া হি টিচেস ইংলিশ মানে সে ইংলিশ পড়ায়, এটা তার পার্মানেন্ট বিষয়। আর এটা পার্মানেন্ট বিষয় না, সে ইংরেজি পড়াচ্ছে। তো সেই বন্ধু তুই কি করছিস, বলছে বন্ধু আমি ইংরেজি পড়াচ্ছি। কখন এই কথা বলে মানুষ, সে ইংরেজি সবসময় পড়ায়, তাহলে জীবনও কি এই কথা বলবে সে ইংরেজি পড়াচ্ছে? ডেফিনেটলি নট। তার মানে সে আগে অন্য কোনো সাবজেক্টে পড়াতো, আজকে সে ইংরেজি পড়াচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বলছি যে হি ইজ টিচিং ইংলিশ। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ডিফারেন্স। হুদাই রুলস পড়ে লাভ হবে না, হুদাই রুলস পড়ে কি হবে না, তো ভাইয়া হুদাই রুলস পড়ে কোনো খাওয়া হবে না, আপনাকে ফাংশন বুঝে আসতে হবে যে ভাইয়া ফাংশনটা কি বলছে। এবার আসেন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি কন্টিনিউয়াস টেন্সের মধ্যে স্ট্রাকচারটা কেমন হয় সারা জীবন মনে রাখবেন। কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে বি এর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আমি আবারও বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কন্টিনিউয়াস টেন্স মানে আমি কি বলেছি, তো ভাইয়া কন্টিনিউয়াস টেন্স বলতে আমি বুঝেছি যে ভাইয়া বি প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি আবারও বলছি কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝেছি, তো ভাইয়া কন্টিনিউয়াস টেন্স বলতে আমি এটুকু বুঝেছি বি প্লাস ভার্বের সাথে আইএনজি। বি প্লাস ভার্বের সাথে কি, তো ভাইয়া বি প্লাস ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানে কি, তো ভাইয়া বি প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে আপনি কি বলবেন, এম, এরপরে কি বলবেন ইজ, অথবা কি বলবেন আর, এরপরে ভার্বের সাথে কি বলবেন, বুঝছো ভাইয়া ভার্বের সাথে আইএনজি বলবো। এবার আসেন যদি পাস্ট কন্টিনিউয়াস হইতো, পাস্ট কন্টিনিউয়াস জাস্ট এটার পাস্ট কন্টিনিউয়াস আমরা করে দিব, সেটা কি, তো ভাইয়া ওয়াজ বা ওয়ার এর পরে আমরা কি বলবো, তো ভাইয়া আমরা ভার্বের সাথে আইএনজি বলে ফেলবো, রাইট। এবার আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস এর কথা বলি, তো ভাইয়া ফিউচার কন্টিনিউয়াস বলতে আমরা তাহলে কি বুঝবো, বুঝছো ভাইয়া ফিউচার কন্টিনিউয়াস বলতে আমরা কি বলবো, তো ভাইয়া শ্যাল বা উইল, শ্যাল বা কি, তো ভাইয়া শ্যাল বা উইল, এরপরে কি আসবে, এই যে বি প্লাস আইএনজি আসা লাগবে। তাহলে এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার এর বি ভার্বটা কি, তবে এটার বেস ফর্মটা কি, তো ভাইয়া বি। আমরা জানি শ্যাল বা উইলের পরে ভার্বে কি বসে, তো ভাইয়া শ্যাল বা উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে। এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার এর বেস ফর্মটা কি, এই যে বি, রাইট। এরপরে ভার্বের সাথে কি হবে, তো ভাইয়া ভার্বের সাথে আইএনজি হবে। আমি আবারও বলছি কন্টিনিউয়াস টেন্স মানে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ভাইয়া কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বি প্লাস ভার্বের সাথে আইএনজি। যেহেতু প্রেজেন্ট এই জন্য আমরা কি বলছি এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস হলে আপনি কি বলবেন, এটার পাস্ট করবেন শুধু ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি। এবার ফিউচারে গেলে আপনি কি বলবেন, শ্যাল বা উইল তো ফিউচারে বসেই। এবার শ্যাল বা উইলের পরে ভার্বে কি বসে, বেস ফর্ম। তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো বেস ফর্মটার নাম কি, তাহলে আমরা জানি বি, এই জন্য বি। আর যেহেতু কন্টিনিউয়াস 100% ভার্বের সাথে কি আইএনজি। এই যে ছোট ভার্ব, ছোট বাচ্চাকালের পড়া, ছোট বাচ্চাকালের কি, তো ভাইয়া ছোট বাচ্চাকালের পড়া। এবার আসেন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যদি খেয়াল রাখি তাহলে বলছে এটা কখন হয়, বলছে ভাইয়া বক্তা যে মুহূর্তে কথা বলছে সেই মুহূর্তে এই কাজটা ঘটবে, রাইট। আমি ধরেন সুফিয়ানকে বলতেছে সুফিয়ান ইজ সিঙ্গিং আর রবীন্দ্রসঙ্গীত। সুফিয়ান কি গাচ্ছে, বলছে সুফিয়ান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে। সুফিয়ান কি গাচ্ছে, বলছে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে। আপনাদের স্যার অত্যন্ত ভালো গান গায়, একদিন জিজ্ঞাসা করে দেখবেন, মারাত্মক লোকের গান শুনে দিবে আপনাদেরকে। হ্যাঁ, তার বলছি এই মুহূর্তে সুফিয়ান কি গাচ্ছে, বলছে ভাইয়া বক্তার কথা বলার সময় কাজটা ঘটতেছে। আমি এখন কথা বলতেছি, এই জানিস সুফিয়ান গান গাচ্ছে, তার মানে কি এই সময়টাতে সুফিয়ানের গান গাওয়াটা চলমান। সুফিয়ানের গান গাওয়াটা কি, তো ভাইয়া গান গাওয়াটা চলমান, গান গাওয়া এখনো শেষ হয়নি। দ্যাটস ওয়াই এটাকে কি বলছি আমরা, দ্যাটস ওয়াই আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্স বলছি। দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। তাহলে বলছে দেখেন খেলার কাজটা কি, বলছে ভাইয়া এই সময় আমি যদি বলি এই জানিস তারা না ক্রিকেট খেলছে, বলছি ইয়েস, তার মানে এই সময়টাতে তার খেলার কাজটা কি, তো ভাইয়া এই সময়টাতে তার খেলার কাজটা হচ্ছে চলমান। যেহেতু এই সময় খেলার কাজটা চলমান, দ্যাটস ওয়াই আমরা বলছি দে আর প্লেইং ক্রিকেট। ওকে, এবার আসেন
আমরা ইম্পর্টেন্ট নোটের কথা দিকে যদি খেয়াল করি, আমি গতদিন বলেছিলাম গরিবদের স্টাইল, এটা কিসের স্টাইল? গরিবদের স্টাইল, নোট মুখস্থ করা। কিচ্ছু করার নাই, আপনারা যেহেতু গরিবদের মতো করে আপনি এমসিকিউ গুলো দ্রুত সলভ করতে পারবেন, দ্যাটস ওয়াই এগুলো আমার সাথে সাথে একটু দ্রুত গতিতে মুখস্থ করে ফেলবেন। দেখেন, আমি বলছি কি, এই মুহূর্তে কোনো কাজ চলছে, কথা বলার সময় বক্তা যে সময় কথা বলছে ওই সময় যেহেতু চলছে, দ্যাটস ওয়াই ওইটাকে আমরা বলছি কন্টিনিউয়াস টেন্স। ভাই ওই সময় আমরা কি বলছি? তো ভাইয়া ওই সময়টাতে আমরা বলছি কন্টিনিউয়াস টেন্স। এবার আপনি যদি যে খেয়াল করেন, বক্তা যেহেতু এই মুহূর্তে বলছে, এই মুহূর্তকে ইন্ডিকেট করার জন্য টাইম কি কি আছে? তো ভাইয়া নাও, যেটাই নাও সেটাই কি? তো ভাইয়া রাইট নাও, এই মুহূর্তে। নাও মানে কি? তো ভাইয়া অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট মানে কি? অ্যাট দিস মোমেন্ট। তাহলে অ্যাট প্রেজেন্টও যেই কথা, নাও সে কথা, অ্যাট দিস মোমেন্টও সেই কথা, অ্যাট দ্য মোমেন্টও একই কথা, দিস ভেরি মোমেন্টও একই কথা। তার মানে সবগুলো নাওয়ের হচ্ছে সিনোনিম। নাওয়ের সবগুলোই প্রায় হচ্ছে সিনোনিম। দেখেন, আমি বলছি বক্তা যখন কথা বলছে ওই সময়টাতেই যদি কাজ চলমান বুঝায় তাহলে আমরা কি বলি? তো ভাইয়া ওই সময়টাতে আমরা তখন বলি যে ভাই এটা কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এই জায়গাতে আমরা বলছি কি? তো ভাইয়া আমরা বলছি নাও, এরপর আমরা কি বলছি? না, রাইট নাও। তোমরা একই কথা। নাও মানে কি? অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট মানে কি? তো একই কথা, অ্যাট দিস মোমেন্ট, রাইট? তাহলে এবার দেখেন, অ্যাট দিস মোমেন্ট বলি আর অ্যাট দ্য মোমেন্ট বলি, যেই লাও সেই কদু। আর পরে আরেকটা কি বলছি? দিস ভেরি মোমেন্ট। আরেকবার বলেন আমার সাথে, কি কি বললাম? নাও, আমার সাথে চিৎকার করে করে বাসায় আওয়াজ দিয়ে পড়েন, যাতে বাসায় আজকের দিনটা অন্তত খুশি হতে পারে যে ভাইয়া আপনি পড়ছেন, রাইট? তাহলে আপনি কি বলছেন? আমরা বলছি নাও, এরপরে কি বললাম? আমরা বললাম রাইট নাও, এরপরে কি বললাম? বলছে ভাইয়া অ্যাট প্রেজেন্ট, এরপরে কি বললাম? অ্যাট দিস মোমেন্ট, এরপরে কি বললাম? অ্যাট দ্য মোমেন্ট, আর একটা হচ্ছে দিস ভেরি মোমেন্ট। এইগুলো থাকলে আমরা তালুর সাথে মিলাইয়া আমরা সবসময় কি বলি? যে ভাই এটা কন্টিনিউয়াস টেন্স হবে। এছাড়াও আমরা যদি সেন্টেন্সের মধ্যে লুক পেয়ে যাই, লুকের পরে কি? তো ভাই এক্সক্লেমেশন সাইন, এরপরে লিসেনের পরে এক্সক্লেমেশন সাইন, আর এটা হচ্ছে হুস। হুস ভাইয়া কি বললেন এইটা? ছি ভাইয়া, হুস ভাইয়া, এই যে ব্যাপারটা, তাহলে এগুলো থাকলে আমরা সাধারণত সেটাকে কি বলবো? বলছে ভাইয়া সেটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন লুক, এই দেখ দেখ দেখ, দ্য বয় ইজ ক্রাইং, বালুটা কি? বলছে ভাইয়া কাঁদতেছে। এই যে এখানে আপনার লুক দেওয়া আছে, দ্যাটস ওয়াই আপনি এখানে কি বলছেন? তো ভাইয়া আপনি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছেন, রাইট? তাহলে আমি আরেকবার বলছি, কি কি বললাম? নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, দিস ভেরি মোমেন্ট। এগুলো থাকলে আমরা কি বলবো? বলছে ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবার আসেন, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা বি ভার্বের পরে দৌড়ে যায় আইএনজি করার চেষ্টা করি, অর্থাৎ আমরা স্টেট ভার্বগুলোকে না বুঝে আমরা ডিরেক্ট সব অ্যাকশন ভার্ব, স্টেট ভার্ব এবং অ্যাকশন ভার্বের মধ্যে কিন্তু অনেক তফাৎ। স্টেট ভার্ব মানেটা কি? তো ভাইয়া স্টেট ভার্ব মানে 100% এটাতে একটা অবস্থা প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? অবস্থা। আর অ্যাকশন মানে কি? তো ভাইয়া চলমান বুঝাবে। যেমন আমি যদি বলি দে আর প্লেইং, তারা খেলতেছে, এই যে খেলার কাজটা কি ছিল? চলমান ছিল। কিন্তু এই যে স্টেট ভার্বগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো সাধারণত কখনোই কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। এগুলো সাধারণত কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। এটা কার বই আছে? এই যে মার্ফির বই আছে, ইংলিশ গ্রামার ইন ইউজ। এরপরে স্টুয়ার্ডের বই আছে, হ্যাঁ, এই যে অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার, রাইট? স্টুয়ার্ডের বইটা আছে। তাহলে এই বইটাতে আমরা যদি দেখি, এটা যদি আমরা মুখস্থ করে ফেলি, একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, এটা যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে এই ভার্বগুলো কখনোই আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। এই ভার্বগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। এটা অনেক ব্যতিক্রম আছে। আমরা আমরা পেইড বেসে সেগুলো দেখাবো যে ভাইয়া এগুলো কত রকমের ব্যতিক্রম হতে পারে। আজকে আপাতত শুধু এই কথা মনে রাখেন, এই যে চার্টের যে ভার্বগুলো দেখতেছেন, চার্টের মধ্যে যে ভার্বগুলো দেখতেছেন, এই ভার্বগুলোর কখনোই কোনোভাবে আমরা কন্টিনিউয়াস টেন্স করতে পারবো না। কোনোভাবেই এগুলো কি কন্টিনিউয়াস টেন্সটা করা পসিবল না। পরীক্ষার জন্য সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট আমরা চিন্তা করি, এই নো ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, থিঙ্ক ভার্বের কি কন্টিনিউয়াস টেন্স হয় না, ওয়ান্ট ভার্বের কি কখনোই কোনো কন্টিনিউয়াস টেন্সে বসে না, সি ভার্বের কখনোই কোনো কন্টিনিউয়াস টেন্সে বসে না, সাধারণত বসে না। এগুলো অনেক ব্যতিক্রম আছে। স্মেলে সাধারণত কি কন্টিনিউয়াস টেন্সে বসে না। অর্থাৎ থিঙ্কিং বলেন, লাইকিং ডিসলাইকিং ভার্ব বলেন, অ্যাপিয়ারেন্স ভার্ব বলেন, পজেশন ভার্বের কথা বলেন, পারসেপশন ভার্বের কথা বলেন, বা বিং ভার্বের কথা বলেন, এই ভার্বগুলো সাধারণত আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। এবার আসেন, এবার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে 6 নম্বর কোশ্চেনটার উত্তর একটু বলবেন। ইট ইজ ইন্টারেস্টিং, এটা কোন টেন্স হবে? একটু দ্রুত সবাই একটু ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবেন, ইট ইজ ইন্টারেস্টিং এই ভার্বটা কোন টেন্স হবে। আমি একটু সবার কমেন্ট পড়বো, ঠিক আছে? সবার কমেন্ট পড়ে দেখবো যে আসলেই আপনি পারতেছেন কিনা। ওকে, তাহলে ইট ইজ ইন্টারেস্টিং যদি আমরা বলি তাহলে এটা কোন টেন্সের মধ্যে যাবে? একটু ভালো করে
উত্তর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে, যে ভাইয়া এটার উত্তরটা কি হবে, এটা উত্তরটা কি হবে। ওকে, একটু দ্রুত আমরা একটু উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে ভাই এটার উত্তর করাটা কি হবে। ওকে, একটু দ্রুত আমরা সবাই উত্তর করবো ইনশাল্লাহ। এটা উত্তরটা কি হবে একটু দ্রুত বলবেন। দেখেন উত্তরটা পারায় লাগবে। হ্যাঁ, এটার কোনো আসলে অল্টারনেটিভ নাই, আপনাকে উত্তরটা পারতেই হবে। হ্যাঁ, এটা কোনো অল্টারনেটিভ নাই, উত্তরটা পারতেই হবে। রিপা খান বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে রাকিব ইসলাম বলেছে বি হবে। এরপরে জয়া হাসান বলছে প্রেজেন্ট ইনফিনিট, ভেরি গুড জয়া হাসান। সানজিদা আক্তার শাম্মী, ভেরি গুড। আল্লাহ আপনাদের ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠাই দিক, জমিনে বালা জমিনে ডাবা দিক, আমিন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, গাধার মতো উত্তর করলে হবে না, আমাকে চিন্তা করতে হবে। দেখেন একটা কোশ্চেন কতবার পরীক্ষায় পড়ছে ভাই, আমরা সাধারণত বলে আসছি যে বি ভার্বের পরে যদি আইএনজি হয় তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সটা বলে আসব। এখন কলিজার টুকরা নয়নের মণি ভালো করে দেখেন তো, ইট ইজ ইন্টারেস্টিং যখন বলছেন এটা কি ভার্ব, আমরা বলেছি কি বি ভার্বের পরে আইএনজি লাগবে, এটা কি ভার্ব, তো বলছে না ভাইয়া এটা পার্টস অফ স্পিচের কোন অংশ, বলছে ভাইয়া অ্যাডজেক্টিভ। ইট ইজ ইন্টারেস্টিং। আমি যদি বলি এখানে, আমি যদি এখানে বলি শি ইজ বিউটিফুল, মেয়েটা কেমন, বুঝছো, আহারে হ্যাঁ মেয়েটা কি, তো ভাইয়া মেয়েটা সুন্দরী, মেয়েটা কি, তো ভাইয়া মেয়েটা হচ্ছে সুন্দরী। তাহলে এবার দেখেন মেয়েটা কেমন, তো ভাইয়া মেয়েটা হচ্ছে সুন্দরী। তার মানে এই যে মেয়েটা কি, তো ভাইয়া এই এটা কি বিউটিফুলটা কি, তো ভাইয়া এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুলটা কি, তো ভাইয়া এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট আপনি যদি এই সেন্টেন্সটার দিকে খেয়াল করেন, ইট ইজ ইন্টারেস্টিং, তার মানে কি এটাই হচ্ছে ইন্টারেস্টিং। এই জিনিসটাই কি বুঝতে পারি, জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কোন পার্টস অফ স্পিচে হয় না, তো ভাইয়া এটা অ্যাডজেক্টিভ। এটা কি, তো ভাইয়া এটা অ্যাডজেক্টিভ। কন্টিনিউয়াস টেন্স হলে কি লাগতো, আবার ভার্বের সাথে আইএনজি লাগতো। ভার্বের সাথে কি লাগতো রে, ভার্বের সাথে আইএনজি লাগতো। এটা কি ভার্ব, বুঝছে না, এটা যেমন বিউটিফুল যেরকম অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিংটাও কি, তো ভাইয়া অ্যাডজেক্টিভ। আমি যদি বলি মেয়েটা কেমন রে, বুঝছে ভাইয়া মেয়েটা অনেক সুন্দর। আমরা জানি নাউন বা প্রনাউন সম্বন্ধে কথা বললে কি হয়, বুঝছে ভাইয়া নাউন বা প্রনাউন সম্বন্ধে কথা বললে অ্যাডজেক্টিভ হয়। নাউন বা প্রনাউন সম্বন্ধে কথা বললে কি হয়, বুঝছে ভাইয়া নাউন বা প্রনাউন সম্বন্ধে কথা বললে অ্যাডজেক্টিভ হয়। এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আমি যখন বলছি ইট ইজ ইন্টারেস্টিং, তার মানে কি এই জিনিসটা, আমি বললাম কি এই জিনিসটা তো অনেক সুন্দর। বলছে ভাই এটা কই থেকে কিনছেন, বলছে এটা তো আমি দুবাই থেকে কিনছি। বলছে তাই ভাইয়া, দুবাই থেকে কত দিয়ে কিনছেন, আমি 5,000 ইউরো দিয়ে, আমি $5,000 দিয়ে কিনছি। ঠিক আছে, $5,000 দিয়ে কিনছি। বলছে ওরে বাপরে, $5,000 এটা কলমের দাম। বলছে হ্যাঁ, তোর যখন পড়তে ইচ্ছে করবে না আমার কাছে আসিস, আমি তখন তোর কপালে একটা ফোঁট দিয়ে দিব, এরপর দেখবি তোর পড়তে অনেক ইচ্ছা করছে। এখন তুই দৌড়ে এসে বলতেছি ভাইয়া 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 আমার কপালে একটা টিপ দেন তো, তোর কপালে টিপ দিলাম। এরপর তুই বই খুঁজতেছি, ভাই আমাকে বই দাও পড়তে বসবো। তারপর সে ভাইয়া আসলে তো কলমটা জাদুর মতন কাজ করে, ইট ইজ ইন্টারেস্টিং। জিনিসটা কেমন, বলছে ইন্টারেস্টিং। তাহলে এবার দেখেন এই যে জিনিসটা কেমন, বলছে ইন্টারেস্টিং, নাউন বা প্রনাউন সম্বন্ধে কথা বলছি, দ্যাটস এটা কি, তো ভাইয়া এটা অ্যাডজেক্টিভ, রাইট। তাহলে এবার দেখেন এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ থাকলে আমরা কখনোই আমরা কন্টিনিউয়াস টেন্স বলতে পারছি না। ভার্বের সাথে যদি আইএনজি থাকতো তাহলে আমি কন্টিনিউয়াস টেন্স বলতে পারতাম। তাহলে এটা কি, বলছে এটা ইন্টারেস্টিং, রাইট। সাধারণ একটা স্টেটমেন্ট, সাধারণ একটা বক্তব্য, এই জিনিসটা কি পার্মানেন্ট বিষয়, এটা কি, বলছে ভাইয়া টিপ দিলেই পড়া হয়, টিপ দিলে পড়তে ইচ্ছে করে, পার্মানেন্ট বিষয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি, বলছে ভাইয়া আমরা এটাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলছি, রাইট। এটাই হচ্ছে কাহিনী, এটাই কি, তো ভাইয়া এটাই হচ্ছে কাহিনী। এরপর আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি পাচ্ছি দেখেন, আমাদের ডিউ আইসু ব্যাচে ভর্তি চলছে, রাইট। ডিউ আইসু ব্যাচে ভর্তি চলছে। 8,000 টাকা কোর্স ফি, এখন ডিসকাউন্টে 4,299। আপনারা অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাবেন, ভর্তি না হলে জীবনে অনেক বড় ধরা খাবেন। আসেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমি কি বুঝি, তাই আমি বলছি পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি। পারফেক্ট টেন্সের দিকে আপনি যদি খেয়াল করেন, পারফেক্ট মানে কি, তাই আমি বলছি ভাইয়া এটা একটা কমপ্লিট অ্যাকশন। কি অ্যাকশন রে, তো ভাইয়া এটা একটা কমপ্লিট অ্যাকশন, রাইট। পারফেক্ট মানে কি, তো ভাইয়া পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিট অ্যাকশন। এখন আমরা জানি, আমরা যদি বলি যে ভাইয়া আমার প্রেজেন্ট পারফেক্ট নামটা কেন প্রেজেন্ট পারফেক্ট, এটা আগে বোঝা দরকার। এইটা যদি আমি বুঝতে চাই তাহলে আমাকে অনেকখানি সময় নিয়ে বুঝতে হবে, আমার তাড়াহুড়ো করার দরকার নেই। আমি যেখানে পৌঁছাতে চাই সেখানে পৌঁছানোর পরে জিরানোর সময় আছে। দ্যাটস ওয়াই আপনারা আমাকে এটুকু আগে ইনশিওর করেন যে ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি। তাহলে এবার আসেন,
প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি? আপনারা বলতে থাকেন, আমি লিখতে থাকি, সুন্দর করে বুঝবেন। জীবনও আর পড়া লাগবে না, জীবন আর কোনো রুলসে হাত দেওয়া লাগবে না, একটু সুন্দর করে বোঝার চেষ্টা করেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমি কি বুঝি? এটা আমার প্রেজেন্ট সময়, মানে যেই সময়টাতে দাঁড়িয়ে আমি কথা বলছি। আমি বলছি যেই সময়টাতে দাঁড়িয়ে আমরা আমরা দাঁড়িয়ে যে সময়টাতে কথা বলছি সেটাই হচ্ছে আমি, এখন, বর্তমানে। এটা হচ্ছে নাও, প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? তো ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমরা বলি কমপ্লিটেড অ্যাকশন। এটুকু বললে আমার কাছে ক্লিয়ার হয় না। পারফেক্ট বলতে কি বুঝছো ভাই? কমপ্লিটেড অ্যাকশন। আমি যদি বলি আপনাকে আমি ভাত খেয়েছি, ভালো করে খেয়াল করবেন। আমি যদি আপনাকে বলি আমি ভাত খেয়েছি আর আমি ভাত খেলাম, দুটার মধ্যে ডিফারেন্স কোথায়? আমি যদি বলি আমি ভাত খেলাম, ভালো করে খেয়াল করবেন। আমি বললাম আমি ভাত খেলাম, আমি ভাত খেলাম। আরেকটাকে আমি বলছি আমি ভাত খেয়েছি, আরেকটাকে আমি কি বললাম? আরেকটাকে আমি বললাম আমি ভাত খেয়েছি। তাই দুটার মধ্যে ডিফারেন্স কোথায়? আমি ভাত খেয়েছি, তাই দুটার মধ্যে ডিফারেন্স কোথায়? এই দুটা ডিফারেন্স যদি আমি ধরতে পারি তাহলে আমার খেলা শেষ। তার মানে প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। এই ওতপ্রোত বিষয়টা যদি আপনি স্কিপ করে যান, সারা জীবন নোট মুখস্থ করে যাবেন, পরীক্ষা হলে পরীক্ষা দিবেন, এরপর রেজাল্ট আসবে ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা। রেজাল্ট কখনো আসার কোনো সহজ উপায় নাই। তাহলে এবার আসেন, তাহলে আমি যদি বলি আমি ভাত খেলাম, এই কাজটা কিসের? তো ভাই অতীতের। কাজটা কি? তো ভাই কাজটা হচ্ছে অতীতের। আমি যদি বলি আমি ভাত খেয়েছি, তার মানে কি খাওয়া কি শেষ নাকি খাওয়া শেষ না? বুঝছো ভাইয়া, এটাও খেয়েছি। আমি যখন বলি আমি ভাত খেয়েছি, খাওয়ার কাজটা কি শেষ নাকি শেষ না? তাহলে 100% আপনি বলবেন যে ভাইয়া এটারও তো কাজ শেষ। তাহলে আমি ভাত খেয়েছিলাম, এটাও অতীতে, আমি ভাত খেয়েছি এটাও অতীতে। তাহলে ঝামেলা বেঁধে গেল না? বিশাল ঝামেলা। তাহলে এই ঝামেলার থেকে আমার আগে উদ্ধার হইতে হবে। ভালো করে খেয়াল করবেন, আমাকে আগে এই ঝামেলা থেকে উদ্ধার হইতে হবে। ভালো করে খেয়াল করবেন, দেখেন আমি যদি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের মধ্যে আমি যদি পার্থক্য খুঁজে বের করতে পারি তাহলে আমার ঝামেলা শেষ। এছাড়া আমার ঝামেলা মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আসেন সুন্দর করে দেখার চেষ্টা করেন। এটা আমরা বললাম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? প্রেজেন্টে দাঁড়ালাম। আর এই চিত্রটা আমরা বলছি যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ভালো করে খেয়াল করবেন এবার। তারপর বলছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট মানেটা কি? তো বলছে ভাই এটা মানে কমপ্লিটেড অ্যাকশন। এটা কমপ্লিটেড অ্যাকশন। বলছে পাস্ট ইনডিফিনিটটা কি? বলছে এটাও কমপ্লিটেড অ্যাকশন, ঝামেলা আছে। পাস্ট ইনডিফিনিট আমি যদি বলি আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ভালো করে বুঝছেন, নাটক করবেন না, রুলস পড়ে লাভ নাই, ভালো করে বুঝছেন। আমি বললাম আই এট রাইস, আমি বললাম আমি ভাত খেয়েছিলাম। আমি বললাম আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। দুটাই অতীত। দুই অতীতের মধ্যে ঝামেলা কোথায়? তো হচ্ছে ভাইয়া দুই অতীতের মধ্যে ঝামেলা হচ্ছে আমি যখন বলি আমি ভাত খেয়েছি, তার মানে অতীতের একটা সময় কাজ শেষ হয়েছে, খাওয়ার পরে এটার রেজাল্টটা হচ্ছে বর্তমানে আছে। রেজাল্টটা কই আছে? তো হচ্ছে ভাইয়া রেজাল্টটা বর্তমানে আছে। আর পাস্ট ইনডিফিনিটের কথা যখন আমি বলি আমার খাওয়ার কাজটা কি এখানে শেষ, আর কোনো কথা এখানে বলা নেই, আর কোনো কথা এখানে কি বলা নেই। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা কি বলি? যে ভাইয়া যখন কাজটা হয়ে গেছে, কাজটা কি? খাওয়ার কাজটা কি? বলছে ভাই খাওয়ার কাজটা শেষ, কিন্তু সেটার প্রভাব বা ফল বা রেশ এখনো আছে। তাহলে এই যে রেশটা কি এখনো আছে, দ্যাটস হোয়াট আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। ভালো করে খেয়াল করবেন, পারফেক্ট মানে 100% দুইটা টাইমের কথা উল্লেখ থাকবে। কয়টা টাইম? বুঝছো ভাইয়া পারফেক্ট মানে দুইটা টাইমের কথা 100% উল্লেখ থাকবে। এটা মাথার মধ্যে ঢুকায় নেন যে ভাইয়া পারফেক্ট টেন্স মানেটা কি? তো ভাইয়া পারফেক্ট টেন্স মানেটা হচ্ছে 100% দুইটা টাইমের কথা উল্লেখ থাকবে। এই যে একটু আগে আপনার খাওয়া কি শেষ, ইম্প্যাক্টটা কি পেটের মধ্যে, রেজাল্ট। আমি বললাম এই আজকে তোকে আমি বিরিয়ানি খাওয়াবো, খাবি? তুই আমাকে বললি ভাইয়া আই হ্যাভ ইটেন রাইস, তার মানে কি? তার মানে হচ্ছে একটু আগে তুই ভাত খাইছিস এবং এটার রেসটা কি? বলছে পেটের মধ্যে ভাতটা হচ্ছে ভরা। যেহেতু বর্তমানে রেস আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। আমি আবারও বলছি, বলছে ভাইয়া পারফেক্ট মানে তো কাজটা শেষ, কমপ্লিটেড অ্যাকশন। পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিট, তার মানে খাওয়ার কাজটা কি? তো ভাইয়া খাওয়ার কাজটা হচ্ছে 100% কমপ্লিট। তার মানে ভাইয়া যেটা কাজ শেষ হয়ে যায় ওটা তো পাস্ট টেন্স হয়, তাই এটা কাজ তো শেষ। আমি খেয়েছি মানে কি? বলছে ভাইয়া খাওয়ার কাজটা তো শেষ, যেহেতু খাওয়ার কাজ শেষ তাহলে ওটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট কেন বলবো? খাওয়ার কাজ শেষ হলে তো অতীত, যেটাই কাজ শেষ হয়ে যাবে সেটাই কি? বলছে ভাই সেটাই অতীত। বলছে না রে ময়না,
খাওয়ার কাজ এখানে শেষ বুঝাচ্ছে না। আমি তোকে বললাম তুই বিরিয়ানি খাবি, তুই বললি আই হ্যাভ ইটেন রাইস, তার মানে কি একটু আগে তুই ভাত খাইছিস আর তোর পেটটা হচ্ছে ভরা। আমি যতই তোকে ফোর্স করি তুই আর খেতে পারবি না। এটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। পেটটা বর্তমানে ভরা। এই যে আপনার মধ্যে রেশ বা ফল বা আবেগটা এখনো আছে, বা রেশ এখনো আছে, বা প্রভাব এখনো আছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবার আসেন, আমি যদি বলি আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, খেয়েছিলাম বলতে আমি কি কোনো ফলাফলে পৌঁছাইতে পারছি? বলছে না। আমি গতদিন ইনডিফিনিটের বাংলা কি বলেছিলাম একটু কমেন্টে জানান তো ভাইয়া। ইনডিফিনিটের বাংলা কি বলেছিলাম? ইনডিফিনিটের বাংলা কি বলেছিলাম একটু কমেন্টে জানাবেন যে ভাইয়া আমরা যদি ইনডিফিনিটের কথা বলি তাহলে বলছে ভাইয়া আমরা যদি ইনডিফিনিটের কথা বলি, ইনডিফিনিট বলতে আমরা কি বুঝি একটু ভালো করে খেয়াল করেন তো। ইনডিফিনিট বলতে আপনি কি বুঝেন? গতদিন আমি পড়ায় গেছিলাম, ইনডিফিনিটের বাংলা কি বলেছিলাম একটু কমেন্ট করবেন। ইনডিফিনিটের বাংলা কি বলেছিলাম? ইনডিফিনিটের বাংলা বলে আমি কি বলেছিলাম? তাহলে এবার দেখেন, আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, ইনডিফিনিটের বাংলা হচ্ছে অনিশ্চিত। বাংলা কি তো ভাইয়া? বাংলা হচ্ছে অনিশ্চিত। এই রুলস পড়া লাভ নাই, যেটা বলি সেটা শিখ। এছাড়া রিটেনে যা ধরা খাবি, গত বছরে পরীক্ষা দিছে কতগুলা? 1,14,114 জন। পাশ করছে কয়জন? 7,291 জন। নাটক করে লাভ নাই। ওই যদি রুলস পড়ে কাজ হইতো তাহলে এতগুলো পোলাপান ফেল করতো না। যেটা বলি বোঝার চেষ্টা কর। আমার কাছে তো সোজা ছিল। প্রেজেন্ট পারফেক্ট কি? জাস্ট আর জাস্ট নাও থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। লেটলি রিসেন্টলি থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। এরপর তোকে যখন এমসিকিউ শিখাইতাম তুই দৌড়ে যা বলতি ভাইয়া রে, ভাইয়ার ক্লাসটা অসাধারণ, যা পড়াছে সবই বুঝছি। ওটা পড়ে আন্ডাটা হয়, ঘোড়ার আন্ডা হয়। আমি যেটা পড়াচ্ছি সেটা বাংলাদেশে কোথাও পাশ থেকে খুঁজে আসে আমার কাছে বলিস। নাটক না করে আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে দেখ। তাহলে আমরা বলছি ইনডিফিনিট মানে কি? তা আমি গতদিন বলেই দিছিলাম যে ভাইয়া ইনডিফিনিট মানে হচ্ছে অনিশ্চিত। ইনডিফিনিট মানে কি? তো ভাইয়া ইনডিফিনিট মানে হচ্ছে অনিশ্চিত। ইনডিফিনিট মানে হচ্ছে অনিশ্চিত। আমি গতদিন প্রেজেন্ট ইনডিফিনিটের সময় বলেছিলাম হি গোস টু স্কুল। ভালো করে রিলেট কর। হি গোস টু কি? তো ভাইয়া হি গোস টু স্কুল। তাহলে আমরা বললাম হি গোস টু স্কুল মানে কি? তো ভাইয়া হি গোস টু স্কুল মানে হচ্ছে সে স্কুলে যায়। এটাকে ইনডিফিনিট নাম কেন আসলো? অনিশ্চিত কেন বললাম? তার মানে আমরা বলেছিলাম গতদিন সে স্কুলে যায় মানে কনসেপ্টটা ক্লিয়ার না। কাজটা কি শেষ? আমরা জানি টেন্সটা নির্ভর করে কাজটা শেষ নাকি শেষ না এটার উপরে। তা আমি যদি বলি সে স্কুলে যায়, কাজটা কি শেষ? বলছে সে স্কুলে যায়, তার মানে তো সে নিয়মিত স্কুলে যায় বুঝাচ্ছে। তার মানে সে স্কুলে যায়, আবার বাড়িতে আসে, তারপরে আবার যায়। তার মানে কি কমপ্লিট নাকি কমপ্লিট না এটা বুঝায় না। তার মানে অনিশ্চিত একটা ধারণা দেয়। সে স্কুলে যায় মানে কি তার কাজ কি শেষ? বলছে না। সে স্কুলে যায় মানে বাড়িতে আসে, আবার স্কুলে যায়, কাজটা শেষ না। আবার কাজটা শেষ হয়নি ব্যাপারটা তাও না, সে তো স্কুলে গেছিলই। তাহলে স্কুলে যায় মানে সে স্কুলে যাচ্ছে, বাড়িতে আসছে, আবার স্কুলে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলছি অনিশ্চিত। এটাকে আমরা কি বলছি? তো ভাইয়া এটাকে আমরা বলছি অনিশ্চিত। তাহলে এবার তুমি এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো, আমি যখন বলছি আই এট রাইস, আমি ভাত খেয়েছি, এটার কোনো প্রভাব বা ফলাফল নাই। ফল বা প্রভাব কি? ফল বা রেস কোনোটাই নাই, এটা নাই। আমি ভাত খেয়েছিলাম, আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, এটা ফল বা রেস নাই। তার মানে এটার রেজাল্ট কি? বুঝছে ভাইয়া পেট ভরাও থাকতে পারে, পেট ভরাও থাকতে পারে, আবার পেট নাও ভরা থাকতে পারে। নাও ভরা কি? তো ভাইয়া নাও ভরা থাকতে পারে, ভরা থাকতে পারে, এটা আমি শিওর না। আমার পেট ভরাও থাকতে পারে, পেট নাও ভরা থাকতে পারে। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে তখন আমরা কি বলছি? এটাকে আমরা বলছি অনিশ্চিত। এটাকে আমরা কি বলছি রে? অনিশ্চিত। দ্যাটস ওয়াই এটাকে আমরা তখন বলছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কি রে ভাইয়া? তখন আমরা এটাকে বলছি এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ভালো করে খেয়াল করবেন কি বললাম। আমরা পাস্ট ইনডিফিনিট বলছি মানে কি? অতীতের অনিশ্চয়তা, অনিশ্চিত ঘটনা। আমি যদি বলি আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম মানে এটা কি বোঝাচ্ছে? বুঝতে পারি কিচ্ছু বোঝাচ্ছে না, অনিশ্চিত। আমি ভাত খেয়েছিলাম মানে পেটের মধ্যে ভাত থাকতেও পারে, পেটের মধ্যে ভাত নাও থাকতে পারে, অনিশ্চিত। সে স্কুলে যায়, তার মানে কি? ব্যাপারটা হচ্ছে অনিশ্চিত। সে যাইতেও পারে, গেছে, আবার বাড়িতে আসছে, আবার গেছে, এই জন্য এর নাম হচ্ছে ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যখন পাস্ট ইনডিফিনিট বলছি তখন আমরা বলছি ইনডিফিনিট মানে হচ্ছে অনিশ্চিত। সে ভাত খেয়েছিল। আমি যে বলে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটার ফলাফল সম্বন্ধে আমি জানি না। ফলাফল দুই রকমই হতে পারে, পেট ভরাও থাকতে পারে, পেট ভরা নাও থাকতে পারে। এটাকে আমরা বলছি অনিশ্চিত ঘটনা। কেমন ঘটনা? তো ভাইয়া এটাকে আমরা বলছি অনিশ্চিত ঘটনা। আমি যদি এখানে বলি আই হ্যাভ ইটেন রাইস, কমপ্লিটেড কাজ, খাওয়া শেষ। খাওয়া শেষ মানে কি? খাওয়া শেষ মানে হচ্ছে অতীত। খাওয়া শেষ মানে কি? তো ভাইয়া খাওয়া শেষ মানে হচ্ছে অতীত।
কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কেন বলছি? বর্তমান আমার পেটের অবস্থা কি? বুঝছো ভাইয়া? বর্তমান আমার পেটটা হচ্ছে ভরা। বর্তমান আমার পেট কি? তো বুঝছো ভাইয়া? বর্তমান আমার পেটটা হচ্ছে ভরা। তাহলে এবার দেখেন এই যে রেজাল্টটা কি, বুঝছে, রেস্টটা কি পেটের মধ্যে আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। এবার আসেন, তাহলে এই দুটা সেন্টেন্সের এখন আমাকে বাংলা লিখে দিবেন, তাহলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আপনার মাথার মধ্যে অটোমেটিক ঢুকে চলে আসবে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট মানে কি বলছি? যখন কাজটা শেষ হয়ে গেছে, সেটার রেস্ট বা ফলাফল এখনো বর্তমান, সেটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। এবার আমি বললাম সুফিয়ান হ্যাজ রিপেয়ার্ড দ্য কার। সুফিয়ান কি ঠিক করেছে? তার গাড়িটা ঠিক করেছে। আর আমি যদি বলি সুফিয়ান সুফিয়ান সুফিয়ান, এরপর আমি বললাম রিপেয়ার্ড রিপেয়ার্ড, ঠিক আছে, রিপেয়ার্ড দ্য কার। এই দুটা সেন্টেন্সের বাংলা এখন লিখে দিবেন, এবং এটা বলতে এক্স্যাক্টলি আপনি কি বুঝতেছেন সেটা লিখে দিবেন। যদি অর্থ ভালো করে না করতে পারো, তাহলে বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চিনগুলো হয় এটা পড়ে অর্থ না করা গেলে 100% কোশ্চিন সলিউশন করে আসা যায় না। আপনি যখন প্যাসেজ সলভিং এ যাবেন, আপনার প্যাসেজ সলভ হবে না। আপনি যখন টেক্সট বুক পড়বেন, টেক্সট বুক সলভ হবে না। আপনি যখন রিটেন পরীক্ষায় যাবেন, রিটেন পরীক্ষায় কিচ্ছু লিখতে পারবেন না। আপনার যদি মূল ভাবি আপনি ফুটে না তুলতে পারেন, পড়ে কোনো লাভ আছে? পড়ে কোনো লাভ নাই। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ভাই, বড় বড় বিশ্ববিদ্যালয় সবার স্বপ্ন, কে না চায় বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে, কিন্তু এটার জন্য যদি কাজ করার কথা বলা হয়, যদি সহজ পন্থা তোমাকে বেছে দেওয়া হয়, এই ভাইয়া তুমি যদি অলওয়েজ পড়ো, জেনারেলি পড়ো, রেগুলারলি পড়ো, অন দিয়ে দিনের নাম পড়ো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ এটা ছোট বাচ্চার আম্মুও পারে, এটা পড়ে কোনো লাভ নাই। আসেন, তাহলে এই দুটা সেন্টেন্সের আপনি আমাকে একটু বাংলা বলে দিবেন যে ভাইয়া এই দুটা সেন্টেন্সের আমরা বাংলাটা কি পাচ্ছি। ওকে ওকে, এবার আসেন, এবার এই জায়গাটাতে আমরা একটু ধৈর্যগুলো নিয়ে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আসেন, এখানে আমরা কি বলছি? সুফিয়ান রিপেয়ার্ড দ্য কার মানে কি? তার মানে এটাকে যদি আমরা বলি, এই জায়গাটাতে আমরা যদি বলি, এটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? এটার নাম কি রে? পাস্ট ইনডিফিনিট। এবার আসেন, সুফিয়ান হ্যাজ রিপেয়ার্ড দ্য কার, এটার নাম কি? তো ভাই এটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এবার বলতো পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে ডিফারেন্স কি? সুফিয়ান হ্যাজ রিপেয়ার্ড দ্য কার, তার মানে একটু আগে তার গাড়ি ঠিক করছে এবং 100% গাড়িটা এখন সচল। এবার সুফিয়ান রিপেয়ার্ড দ্য কার যখন আমরা বলছি, পাস্ট ইনডিফিনিটের কথা বলছি, V2 পাস্ট ইনডিফিনিটের কথা যখন আমরা বলছি, তার মানে কি? সুফিয়ানের গাড়ি ঠিক করা অনেক আগে ঠিক করছে, এটা রেজাল্ট সম্বন্ধে আমার জানা নাই। রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে অনিশ্চিত। রেজাল্টটা কি? তো ভাই ইনডিফিনিটের বাংলায় হচ্ছে অনিশ্চিত, বলছে রেজাল্ট সম্বন্ধে আমি জানি না। গাড়ি এখন ঠিকও থাকতে পারে, গাড়ি এখন কি তো ভাইয়া, গাড়ি এখন ঠিকও থাকতে পারে, আবার গাড়ি এখন নাও ঠিক থাকতে পারে, দুটাই হতে পারে, নাও ঠিক থাকতে পারে। তার মানে এটাই আমরা বলছি এটা হচ্ছে অনিশ্চিত। তার প্রেজেন্ট পারফেক্ট মানে কি? বলছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট মানে অতীত, এটা অতীতেই কাজ শেষ হয়, ইম্প্যাক্টটা বর্তমানে থাকে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটাকে মাথার মধ্যে ঢুকায় নাও। পাস্ট ইনডিফিনিট মানে কি? অতীতের কোন একটা সময় কাজ হয়েছে, এটা রেজাল্ট সম্বন্ধে আমার জানা নাই, রাইট? আমি যখন বলছি আই অ্যাট রাইস, তার মানে পেট ভরাও থাকতে পারে, নাও ভরা থাকতে পারে, অনিশ্চিত। আমি যদি বলি সুফিয়ান রিপেয়ার্ড দ্য কার, সুফিয়ান গাড়ি ঠিক করেছে, তাহলে অতীতের কোন একটা সময়ে সুফিয়ান গাড়ি ঠিক করছে, এটার রেজাল্ট সম্বন্ধে আমি জানি না। এখন বর্তমানে গাড়ি ঠিকও থাকতে পারে, আবার গাড়ি ঠিক নাও থাকতে পারে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ইনডিফিনিট, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে অনিশ্চিত। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্টতা বা অনিশ্চয়তা, এই জন্য এটার নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আজকে শিখালাম, জীবনও তোর আর ভুল হবে না। হ্যাঁ, জীবনও তোর আর ভুল হবে না, ঠিক আছে? জীবনও তোর আর ভুল হবে না যদি মাথায় থাকে। এই কথা তো জীবনে তুই বুকে হাত দিয়ে বলতো আজকে বলার আগে পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট সম্বন্ধে তোর ক্লিয়ার আইডিয়া ছিল কিনা? তুই তো মুখস্থ করে গেছিস প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজের পরে V3, তাই না? হ্যাভ হ্যাজের পরে কি? V3। আর এই যে নোট, এই নোটটা মুখস্থ করলে কাজটা হয়ে যাবে। জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা পরে তোর আন্ডারটা হবে, ঠিক আছে? ওকে, কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু ভাইয়াকে জানাও। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু ভাইয়াকে জানাও, যে ভাইয়া কনসেপ্টটা আমি বুঝতে পেরেছি কিনা, রাইট? কনসেপ্টটা আমি বুঝতে পেরেছি কিনা ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবেন। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে ক্লিয়ার লিখবেন, আর যদি না ক্লিয়ার হয়ে থাকে আমাকে বলবেন, আমি আবার শিখাবো, কিন্তু শিখতে তোকে হবেই। ভাইয়া তুমি যে রাস্তায় চলছো, সেই রাস্তাটা যদি এতই সহজ হইতো, তাহলে গড়ের প্রতি বছর 90% শিক্ষার্থী ফেল করতো না। তুমি ছোটবেলার থেকে টেন্স পড়ো, বুকে হাত দিয়ে বলো তো কারো টেন্স বুঝাইতে গেলে ওই স্ট্রাকচার আর হচ্ছে ওই নোটগুলা ছাড়া তুমি কিছু বুঝো কিনা? বুকে হাত দিয়ে দেখো। অথচ আমরা গ্রামারের কলিজা বলি কাকে? এই টেন্সকে। তুমি টেন্সই বুঝো না,
কিন্তু তুমি ইন্টারমিডিয়েট পাস করে এবার অ্যাডমিশন দিতে যাচ্ছ, স্বপ্ন কোথায়, কোথায় পড়তে চাও? বলছে ভাইয়া অ্যাকচুয়ালি না আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলো ভালো লাগে না। হ্যাঁ মুরব্বী, এত সহজ না, রাস্তাটা তো সহজ না। বাংলাদেশে খালি 4,000 কলেজ আছে, 3800 কলেজ, ফার্স্ট সেকেন্ড ধরলেও 8,000 পোলাপান আছে। ভালো ভালো কলেজগুলোর কথা তুমি বাদই দাও। তুমি মনে করো ভাইয়া আমি তো এসএসসি তে A+, এসএসসি তেও তো A+, আমার তো খুব সহজে ভাইয়া চান্স হয়ে যাবে। জি, তোমার জন্য বিশ্ববিদ্যালয় ভিসি স্যার কথা হলো, ওয়েট করে বসে আছে ফুলে মালা নিয়ে। তুমি যখন যাবা তোমার ফুলে মালা তোমাকে গলায় দিয়ে ভর্তি করে নেবে। রাস্তাটা তো সহজ না। 15 বছর ধরে কাজ করে খাচ্ছি, তোর কেমন হয় আমি গাধা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টে পড়াশোনা করছি, অনার্স মাস্টার দুটাতেই টপ করছি, গাধা মনে হয়? যেভাবে পড়তে বলছি এভাবে পড়, এছাড়া খবর আছে, এছাড়া পরীক্ষায় ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখো না। ওকে, আরেকবার বুঝাই দিচ্ছি, কোনো প্যারা নাই, কিন্তু বুঝে যাইতে হবে, কারণ এটা বোঝা ফরজ। যদি ফরজ না হতো তোর প্যারা দেওয়ার কোনো ইচ্ছা নাই। সহজে তো আমিও তোকে পড়াই দিতে পারতাম, যে ময়না আর মানুষ সহজ করে পড়াইতে পারে, আমি পারি না? আমি কি গাধা? 15 বছর ধরে পড়াচ্ছি, 15 বছর পার হয়ে 16 বছরে পড়লো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ফার্স্ট আছে, 1 থেকে 30-এর মধ্যে শিক্ষার্থীর অভাব নেই। তুই যদি অন্য শিক্ষক যদি পড়াই ওই সহজে এটা হয়, তোর আমি জানি না, কারণ ওটা পুরো লাভ হবে না। ওই লাভ কি? ওই যে পরীক্ষা দিবি, পরীক্ষা দিয়েছে, পরীক্ষা সে হয়েছে, বলছে ভাই পরীক্ষা কেমন হয়েছে? ভাই পরীক্ষা ওয়ান্ডারফুল হয়েছে, কিন্তু রেজাল্ট ফেল, সাকসেসফুলি ফেল। অপারেশন কেমন? বলছে সাকসেসফুল, কিন্তু রুগী মরে গেছে। নাটক করে লাভ নাই, আসো সুন্দর করে দেখার চেষ্টা করো, নাটক করে লাভ নাই। আবার বুঝাই দিচ্ছি জহির, ভালো করে খেয়াল কর। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমরা কি বুঝি? বলছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দিকে আমরা যদি খেয়াল করি, তো বলছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কি বুঝি, আগে ভালো করে এটা খেয়াল কর। 2বার না 3বার বুঝামো, কিন্তু বুঝে যাওয়া লাগবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? তো বলছে ভাইয়া অতীতে একটা কাজ শেষ হবে, এটা রেস্টটা ফলাফলটা বিদ্যমান থাকবে মানে বর্তমানে। তাহলে আমি যদি বলি, আমি বললাম আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, তাহলে ভাত খেয়েছি মানে কি? তোর খাওয়া কি শেষ নাকি শেষ না? নিজের মনটা আগে এটা প্রশ্ন কর। আমি ভাত খেয়েছি, খাওয়ার কাজটা কি শেষ নাকি শেষ না? ডেফিনেটলি শেষ। তার মানে কি এই জায়গাটাতে তোর খাওয়ার কাজটা কি শেষ? তাহলে শেষ যদি হয়, তাহলে আমি এখানে প্রেজেন্ট বলছি কেন? প্রেজেন্ট তো এই জায়গাতে আসলে প্রেজেন্ট, আমার এই পয়েন্টে আসলে প্রেজেন্ট। এটা ফ্রেম কিসের? বলছে ভাইয়া এই ফ্রেমটা হচ্ছে পাস্টের। ফ্রেম কিসের রে? তো বলছে ভাইয়া ফ্রেম হচ্ছে পাস্টের। তা আমি যদি বলি আমি ভাত খেয়েছি, খাওয়ার কাজটা তো এই জায়গাতে শেষ, তার নাম প্রেজেন্ট পারফেক্ট কেন হলো? বলছে ভাইয়া এই যে এটার ইম্প্যাক্ট বা রেশ বর্তমানে থাকে। কোথায় থাকে রে? বর্তমানে। আমি যদি বলি কি রে তুই ভাত খাইছিস, তুই বললি যে ভাইয়া আই হ্যাভ ইটেন রাইস, এটার হিডেন মিনিংটা হচ্ছে, এটার হিডেন মিনিংটা কি? তো বলছে ভাইয়া হিডেন মিনিংটা হচ্ছে পেট 100% ভরা। পেট 100% কি? তো ভাইয়া পেট 100% কি? তো ভাইয়া 100% ভরা। পেট 100% ভরা। আই হ্যাভ ইটেন রাইস মানে কি? একটু আগে খাইছি, আর এটা রেস্টটা কি? তো ভাইয়া বর্তমানে আছে, মানে বর্তমানে পেটটা কি আছে? ভরা আছে। দ্যাটস ওয়াই বর্তমান মানে কি? প্রেজেন্ট। কাজটা একদম কমপ্লিট, এজন্য এটার নাম হচ্ছে পারফেক্ট। ঠিক আছে? তাই এবার আই হ্যাভ ইটেন রাইস যদি আমি বলি, তার মানে কি একটু আগে ভাত খাইছি, আর পেটে ভাত খাওয়াটা কি? বলছে ভাই পেট 100% হচ্ছে ভরা, 100% কি? ভরা। এবার এই জায়গাটার দিকে তুই যদি খেয়াল করিস, আমি বললাম এটা কি? তো বলছে ভাই এটা হচ্ছে প্রেজেন্ট। এটা কি রে? তো হচ্ছে প্রেজেন্ট। আমি বললাম আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত কি? তো ভাই আমি ভাত খেয়েছিলাম, তার মানে এটা প্রেজেন্ট। এটা কি? এটা হচ্ছে পাস্ট। এবার এই জায়গাটাতে তার খাওয়ার কাজটা কি? শেষ। এটার কোনো রেশ নাই। রেশ কি? তো ভাই এটার কোনো রেশ বা ফলাফল নাই। আমি ভাত খেয়েছিলাম মানে কি? আমার অতীতে খাওয়াটা শেষ, এটার রেজাল্ট সম্বন্ধে আমি আর জানি না। পেট ভরা থাকতেও পারে, ভরা থাকতেও পারে, আবার ভরা নাও থাকতে পারে, ভরা নাও থাকতে পারে। ঠিক আছে? ভরা কি? তো ভাই ভরা নাও থাকতে পারে। পেট ভরা থাকতে পারে, ভরা নাও থাকতে পারে, এই সম্বন্ধে এখানে কিছু বলা নাই। এই জন্য এটাকে আমরা বলছি অনিশ্চিত। এই জন্য আমাকে এটাকে বলি আমরা প্রেজেন্ট, আমরা এই জন্য এটাকে বলি, এটাকে আমরা বলি কি? পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিটের বাংলাটাই হচ্ছে অনিশ্চিত। ইনডিফিনিটের বাংলা কি? অনিশ্চিত। তো এই জায়গাটাতে আমি ভাত খেয়েছি, কিন্তু এটার রেজাল্ট সম্বন্ধে আমি জানি না। এটা কি? পেট ভরাও থাকতে পারে, আবার পেট ভরা নাও থাকতে পারে। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি? একটু আগে আমি ভাত খাইছি, রেজাল্টটা হচ্ছে বর্তমানে, আমার পেটটা হচ্ছে ভরা। এর জন্য এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। তুমি দেখবা, তুমি যদি নিউজগুলো দেখো, তুমি বলো না রিসেন্টলি থাকলে কি হবে, তুমি বলো যে ভাইয়া রিসেন্টলি থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। কেন বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি কেন বলবো? তাহলে আগে কেনর উত্তর তুমি যতক্ষণ পর্যন্ত না পাবা, ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করে কোনো লাভ নাই। আমাকে কেনর উত্তর লাগবে,
তুমি যেখানে পড়তে যাও, আমাদের আই এডুকেশন হোক আর যেখানে তুমি পড়তে যাও, আমাদের প্রতিষ্ঠান বাদে তুমি যেখানে যাবা সেখানে প্রশ্ন করবা যে ভাইয়া কেন, কেনর উত্তর যদি না দিতে পারে ওই পড়া পড়ে লাভ নাই। শুধু বইয়ে যে রুলস গুলো লেখা আছে ওই রুলস গুলো যদি পড়েই কাজ হতো তো তোমার কোচিং এ ভর্তি হওয়ার দরকারটা কি? কোচিং এ তো ভর্তি হওয়ার দরকার নাই, ওটা বইয়ে লেখা আছে যে ভাইয়া জাস্ট নাও, জাস্ট রিসেন্টলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এটার জন্য তোমার কোচিং এ ভর্তি হওয়ার দরকার নাই। কোচিং এ ভর্তি হওয়ার কারণটা হচ্ছে আমি এটার কনসেপ্ট বুঝতে চাই, কনসেপ্ট বোঝা লাগবে। আমি বলছি রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন হবে? বলছে ভাইয়া সাম্প্রতিক ঘটনা। কি বলি আমরা? তো বলছি ভাইয়া আমরা বলি সাম্প্রতিক ঘটনা। তাই এবার দেখো সাম্প্রতিক ঘটনার কথা তুমি যদি বলো, এই জন্য আমরা বলি রিসেন্টলি। আমি বললাম ইরানে আমেরিকা 5টা বোমা ফেলছে, ফলার কাজটা কি শেষ নাকি শেষ না? যে শেষ। নিউজ কি? সাম্প্রতিক নিউজ আমরা বলি, রিসেন্টলি বলি। এই জানিস রিসেন্টলি আমেরিকা ইরানে 5টা বোমা ফেলছে। কয়টা বোমা ফেলছে? বলছে ভাইয়া 5টা বোমা ফেলছে। তাই ফেলার কাজ কি শেষ নাকি শেষ না? বলছে ভাইয়া বোমা ফেলার কাজ শেষ। তাহলে এখন তুমি প্রেজেন্ট পারফেক্ট কেন বলছো? এই যে মনের মধ্যে কিন কিন করে এখনো ব্যথা করছে, ইস রে ইরানে 5টা বোমা ফেললো আমেরিকা, তার মানে কি অতীতে বোমা ফেলা কাজটা শেষ কিন্তু ইম্প্যাক্ট আমার মনের মধ্যে বর্তমানে আছে, এর জন্য বর্তমানে ইংলিশ হচ্ছে প্রেজেন্ট। বোমা ফেলার কাজটা শেষ হয়ে গেছে, কমপ্লিটেড অ্যাকশন, এর জন্য এটার নাম হচ্ছে পারফেক্ট। এটা হচ্ছে কাহিনী। এবার বলো বুঝছো কিনা? ঠিক আছে, এবার বলো তুমি বুঝছো কিনা? ঠিক আছে, এবার বলো তুমি বুঝছো কিনা? তাবাসসুম শিমু স্যার খাওয়ার উদাহরণ দিবেন না প্লিজ। আমি খাওয়া ছাড়া কিচ্ছু ভালো বুঝি না। আমি বারবার বলি আমার দুটা জিনিস অনেক পছন্দ, একটা হচ্ছে খাওয়া, আরেকটা হচ্ছে ক্লাস নেওয়া। এই দুটো আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস। আর এই দুটা বাদ দিলে মরে যাবো, থাকবো না। ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা। ওকে, এবার ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাও, এবার ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। রিফাত সাম্প্রতিক সময় কাজটা শেষ হয়েছে আর ওটার ফলাফলটা তোমার বুকের মধ্যে ধকধক ধকধক করছে, রাইট? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাবেন, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। ওকে, ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাবেন। ঠিক আছে, ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাবেন, ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাবেন, ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাবেন। মাইশা মাহা ক্লিয়ার, এরপরে তাসফিক আহমেদ ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপরে মৃত্তিকা দাম অল ক্লিয়ার। একটু ক্লিয়ার কিনা আমাকে একটু ভাইকে জানাবেন, না হলে ভাই আবার বুঝাবে, কিন্তু বোঝাই লাগবে। যে জিনিস সারা জীবনে বোঝো না সে জীবন প্রথম শিখতে গেলে সেটা একটু কষ্টই লাগে। তোমার ভাষাতে যদি কথা বলতাম তোমার হৃদয়ে যাইতো, আমি তোমার ভাষাতে কথা বলতে পারছি না, এই জন্য তোমার মগজে যাচ্ছে। কারণটা কি জানো? আমি যে কনসেপ্টগুলো পড়াচ্ছি এগুলো ক্লাস 6-এ পড়া ছিল, তুমি পড়ো নাই। 7-এ কি পড়ো নাই, 8-এ কি পড়ো নাই, 9-এ কি পড়ো নাই, 10-এ পড়ো নাই, ইন্টার ফার্স্ট ইয়ার গেছে, সেকেন্ড ইয়ার গেছে। এই যেই পড়া 6-এর ছিল সে পড়া তুমি এখন এসে নিতে যাচ্ছ, খারাপ তো লাগবেই। নতুন তুমি যে জিনিসটা দেখো সেটা তোমার বুকের মধ্যে ধাক্কা লাগে, কারণ এই জিনিসের সাথে তুমি পরিচিত ছিল না, তোমার মাথায় কখনো ঢোকেই নাই যে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের মধ্যে তফাৎ আছে। আমি কোথায় কোন টেন্সটা ব্যবহার করব, এগুলো তুমি যদি ব্যবহার না করতে পারো জীবনে একটা পরীক্ষা তো তুমি ভালো করতে পারবে না। রিটেনে ভালো করে অসম্ভব, অসম্ভব বলতে অসম্ভব। ওই সুটকা টেকনিক দিয়ে কখনো ভালো রেজাল্ট করা যায় না। ঠিক আছে, চুটকা টেকনিক দিয়ে কখনো ভালো করা যায় না। ওকে, তাসনিম ইসলাম বুঝছি ভাইয়া। রৌনক জান ওষা বুঝতে পারছি। আব্দুর রহমান জি ভাইয়া। ওকে, নুরুন নবী বলেছে প্রেমিকা নেই, তার দেওয়া চিঠি রয়ে গেছে। হ্যাঁ, তো তোমার হচ্ছে একাডেমিক জীবন শেষ হয়ে গেছে কিন্তু ইংলিশ শিখতে পারো নাই, চিঠি নিয়ে তুমি পড়ে থাকো, কয়েকদিন পরে মোড়াইয়া মুখের মধ্যে দিও, মোড়াইয়া তোমার মুখের মধ্যে দিও চিঠিটা। কারণ দুদিন পরে যখন তুমি চান্স পাবা না তখন তোমার পরিবার যেগুলো তোমাকে অপমানিত করবে, হেনস্থা করবে, সমাজ তোমাকে প্রতি পদে পদে লাথি দিবে, তখন তোমার কাছে অনেক ভালো লাগবে। আপাতত প্রেমিকার চিঠি নিয়েই থাকো, দুদিন পরে যে কোনো মেকানিক্সের দোকানে কর্মচারী হিসেবে যোগাযোগ করো। তোমার যদি কোথাও না পাও আমার সাথে যোগাযোগ করো, আমার অনেক শোরুমের মালিকদের সাথে ভালো সম্পর্ক আছে, যে কোনো একটা মেকানিকের কাজ তোমাকে ধরাই দিতে পারবো, টেনশন নিও না। ঠিক আছে, আসো এবার দেখো। এবার আমরা কি বলছি পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝছি, তাহলে আসেন পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝছি। পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স মানেই তুমি মনে রাখবা পারফেক্ট টেন্স মানে হচ্ছে V3। পারফেক্ট টেন্স মানে কি? তো ভাইয়া পারফেক্ট টেন্স মানে হচ্ছে V3, রাইট? পারফেক্ট টেন্স মানে কি? তো ভাইয়া পারফেক্ট টেন্স মানে হচ্ছে V3। প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে তুমি কি বলবা? তুমি বলবা হ্যাভ বা হ্যাজ এর সাথে কি বুঝছো ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে এবার তোর কমন পড়ছে, দেখ তোর ভালো লাগবে এখন। হ্যাভ বা হ্যাজ এর পরে কি? তো ভাইয়া হ্যাভ বা হ্যাজ এর পরে V3, প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের কথা আমি যদি বলতাম তাহলে তুমি কি বলতা? হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স কি? হ্যাড। এই জন্য আমরা বলি হ্যাড প্লাস কি? তো ভাইয়া হ্যাড প্লাস V3। এবার ফিউচার পারফেক্ট টেন্স যদি আমি বলতাম, ফিউচার, ফিউচার মানে আমরা কি জানি? তো ভাইয়া
ফিউচার মানে আমরা জানি শ্যাল বা উইল, শ্যাল বা কি তো ভাইয়া শ্যাল বা হচ্ছে উইল, এরপরে কি আসবে শ্যাল বা উইলের পরে ভার্বের বেস ফর্মটা আসবে, হ্যাভ হ্যাজ এর বেস ফর্মের নাম কি তো ভাইয়া হ্যাভ হ্যাজ এর বেস ফর্মের নাম হচ্ছে হ্যাভ। এবার তুই বলবি কি হ্যাভ হ্যাজ এর বেস ফর্ম যে হ্যাভ এটাও জানতাম না, তাই তুই মুড়ি খা, তো পড়ালেখা করা উচিত না, ঠিক আছে। এরপরে আসেন, এরপর আমরা কি বলবো, এরপর বলবো হচ্ছে ভাইয়া মূল ভার্বে কি হবে তো ভাইয়া মূল ভার্বে V3 হবে। ওকে, তাহলে আবার আসেন, তাহলে আমরা যদি পারফেক্ট টেন্সের কথা বলি এটা স্ট্রাকচার কি, তাই আমরা বলি হ্যাভ বাই হ্যাজ এর পরে অলওয়েজ V3 হয়, হ্যাভ বাই হ্যাজ এর পরে কি হয় বলছে ভাইয়া মূল ভাবে V3 হয়। পাস্ট পারফেক্টের কথা যদি আমরা বলি তাহলে কি হবে হ্যাড এর পরে কি হবে তো ভাইয়া হ্যাড এর পরে V3 হবে। এরপর আসে ফিউচারের ক্ষেত্রে কি হবে তো ভাইয়া শ্যাল বা উইলের পরে হ্যাভ আসবে, আমরা জানি শ্যাল বা উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে, এর জন্য আমরা কি লিখেছি আমরা লিখেছি হ্যাভ। এরপরে কি হবে তো ভাইয়া মূল ভার্বের V3টা হবে। ওকে, এরপর আসেন, এরপর আমরা যদি খেয়াল করি এই যে কমন পড়ে গেছে আপনাদের, আসেন এই যে এগুলো কয়েকটা টেকনিক, এগুলো নোটগুলো একটু মুখস্থ রাখবেন, বাংলাদেশের গরিবদের জন্য এটা অনেকখানি কাজে লাগবে, গরিবদের জন্য অনেকখানি কাজে লাগবে। আসেন কি বললাম এখানে, আমি বললাম আপনি যদি সেন্টেন্সে জাস্ট পেয়ে যান কি পান জাস্ট, এরপরে কি পান তো ভাইয়া জাস্ট নাও, কি পান রে তো জাস্ট নাও, এরপরে কি পান তো ভাইয়া অলরেডি, কি পান রে তো ভাইয়া অলরেডি পান। এরপর আসেন কি পান বলছে ইয়েট, ইয়েট, এরপরে কি বলছে ভাইয়া নেভার, এরপরে কি বলছে ভাই এভার, এরপরে কি বলছে ভাই লেটলি, এরপরে কি বলছে ভাই রিসেন্টলি, এগুলো যদি থাকে আরেকবার পরে আমার সাথে সাথে কি বললাম সেন্টেন্সে যদি আপনি জাস্ট পেয়ে যান, এরপর হচ্ছে জাস্ট নাও পেয়ে যান, এরপরে অলরেডি পেয়ে যান, এরপরে ইয়েট পেয়ে যান, এরপরে নেভার পেয়ে যান, এরপরে ইভার পেয়ে যান, এরপরে লেটলি পেয়ে যান, এরপরে রিসেন্টলি পেয়ে যান, তার মানে এগুলো পাইলে আমরা কি বলবো তার বরাবর উপরে তালুর সাথে লাগাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে দিব। আর কতগুলো ফ্রেজ আছে সেগুলো কি বলছে ভাইয়া সো ফার, এরপর হচ্ছে আপ টু নাও, এরপরে হচ্ছে আপ টু প্রেজেন্ট, আপ টু দ্য প্রেজেন্ট, তাহলে এগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। আরেকবার মুখস্থ করো, আরেকবার একটু সুন্দর করে মুখস্থ করো, কি বললাম দেখেন আমরা কি বললাম, আমরা বললাম হচ্ছে জাস্ট, এরপরে কি বললাম এরপরে বললাম জাস্ট নাও, এরপরে কি বললাম আমি বললাম অলরেডি, এরপরে বললাম ইয়েট, এরপরে আমি বললাম নেভার, এরপরে আমি বললাম এভার, এরপর আমি বললাম লেটলি, এরপর আমি বললাম রিসেন্টলি, এরপর কি বলছি সো ফার, এরপর হচ্ছে আপ টু নাও, এরপরে কি তুমি ভাই আপ টু দ্য প্রেজেন্ট, এগুলো যদি আপনি পেয়ে যান, এগুলো আপনি যদি পেয়ে যান তাহলে 100% আপনি সেটাকে আপাতত ধরে রাখেন, সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবেন। তাহলে এবার আসেন এখানে কি আছে বলছে ভাই রিসেন্টলি আছে, রিসেন্টলি থাকলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট, এর জন্য হ্যাভ সিন, ঠিক আছে। এবার আসেন, তার মানে আমরা বলছি সাম্প্রতিক সময়ে যদি কোনো কাজ ঘটে আর সেটার রেস্ট যদি এখনো আপনার কাছে থাকে তাহলে 100% সেটাকে আপনি বলবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাম্প্রতিক সময়ে সমাপ্ত কোনো কাজের ক্ষেত্রে যেটা রেস্ট এখনো আছে সেটা বলতে আমরা কি বলবো, আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, ঠিক আছে। যেমন আমি যদি বলি আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, এই যে একটু আগে ভাত খাইছি, ফলাফলটা আমার পেটের মধ্যে, পেটটা হচ্ছে ভরা। কাজল হ্যাজ জাস্ট বট এ কার, কাজল কি করছে, কাজল কিছুক্ষণ আগে একটা গাড়ি কিনছে, ওটা রেশ কি মানুষজনকে দেখা যাচ্ছে দেখ দোস্ত আমি না একটা গাড়ি কিনেছি, দেখ দোস্ত কি কিনেছি, দেখ দোস্ত আমি একটা গাড়ি কিনেছি। ওকে, ক্লাসে যারা যারা আছেন একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেবেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেবেন, সুন্দর করে ক্লাসে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন, এটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স, রাইট, এটাই কি তো ভাই এটা হচ্ছে আপনার একটা অ্যাটেন্ডেন্স। ওকে, এবার আসেন, তাহলে আমরা কি বলছি দেখেন আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, তার মানে একটু আগে আমি সকালের নাস্তা খেয়েছি, পেটটা এখনো ভরা, কাজ শেষ হয়েছে, রেশ বর্তমান। কাজল হচ্ছে কিছুক্ষণ আগে গাড়ি কিনেছে, এরপর মানুষজনকে ভিচিনো দেখাচ্ছে দেখো দোস্ত আমি একটা গাড়ি কিনেছি, রেস্টটা বর্তমান, এটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। অভিজ্ঞতার অংশ হয়ে গেছে এমন কোনো ঘটনা বুঝাইতে, ধরো আমি যদি বলি হাসান হ্যাজ বিন টু জার্মানি, তার মানে হাসান জার্মানি গিয়েছিল, জার্মানি গেছে এবং ফেরত আসছে, এবং এটা তার অভিজ্ঞতা হয়ে গেছে, সে জার্মানি থেকে ঘুরে এসে বলছে ভাই জার্মানিতে যদি যান ভাই আপনার এত ভালো লাগবে, ওইখানদের মেয়েদের কালার ভাই একটাও কালো নয় ভাই, সবগুলো সাদা, হ্যাঁ তোর কাছে কি এটাই ভালো লাগছে আর কিছু ভালো লাগে নেই, বলছে ভাই অন্য কিছু দেখার তো সুযোগ পাইনি। তো এইটা দেখেন ঘুরে আসছে অভিজ্ঞতার অংশ, তার মানে অভিজ্ঞতার অংশ হয়ে গেছে এমন কোনো ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, রাইট। অভিজ্ঞতার অংশ হয়ে গেছে এমন কোনো ঘটনা বোঝাতে আমরা কি বলবো বলছে ভাইয়া আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, কি বলবো রে তো ভাইয়া আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ওকে, এরপর আমি বলছি আই হ্যাভ সিন দ্য তাজমহল, আমি তাজমহল দেখেছি, তার মানে কি দেখে আবার ঘুরে চলে আসছেন, এটা আপনার এক্সপিরিয়েন্সের একটা অংশ, আর এক্সপিরিয়েন্সগুলোকে আমরা সবসময় বলি মনের মধ্যে সদা বর্তমান থাকে, মনের মধ্যে কি থাকে রে সদা বর্তমান থাকে, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। ওকে, এরপর আসেন
অতীতে কোনো কাজ একাধিকবার হয়েছে। আমি বলছি অতীতে কোনো কাজ কি হয়েছে, তো ভাইয়া অতীতে কোনো একটা কাজ একাধিকবার ঘটেছে, রাইট? অতীতে কোনো একটা কাজ কি হয়েছে, তো ভাইয়া অতীতে কোনো একটা কাজ একাধিকবার হয়েছে। ওকে, তাহলে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা যদি বলি অতীতে কোনো কাজ কি হয়েছে, তো ভাইয়া একাধিকবার হয়েছে, তাহলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কি বলি রে? পারফেক্ট বলি। একজন কমেন্ট করেছে, আমার বাড়ি অমুক জায়গায়, তোমার বাড়ি কোথায়? কেন, বিয়ে করবি? একবার আমরা তো অনেক দিন ধরে অফলাইনে পড়াই, আমি, মহসিন স্যার, সুফিয়ান স্যার, আমরা তো অনেক দিন ধরে একসাথে পড়াই অফলাইনে। তো একবার সুফিয়ানকে আমি প্রশ্ন করতেছিলাম, দেখ দোস্ত, প্রথম ক্লাসগুলোতে না এত স্টুডেন্ট থাকে, আমরা যখন অডিটোরিয়ামে ক্লাস নিতাম তখন 500-600 জন করে থাকতো। আস্তে যত দিন যায় ততই কমতে থাকে। একদিন লাস্টের দিকে আমি বলতেছি, দেখ দোস্ত, প্রথমে কি উপচে পড়া ভিড় না, আস্তে আস্তে ফার্মগেট ফাঁকা হয়ে গেছে না? বলছে হ্যাঁ। কারণটা কি? যে এখানে যতজন পড়তে আসে সবাই পড়তে আসে না। আমি তোমাদেরকে ভয় দেখাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1,14,114 জন পরীক্ষার্থী, হ্যাঁ, পাস করে কতজন? বলছে ভাই 7,000 প্লাস, বাকি সবগুলো কি ফেল। তার মানে এই যে 10% বা 9% পাস করতেছে অনলি, এত মাত্র 7,000 পাস করার কারণ কি জানিস? তোদের এই যে এই পিরিয়ডটা তোরা খালি চেষ্টা করিস কিভাবে অন্যের চোখে পড়া যায়, অন্যকে লুক দেখানো কাজ করা যায়। তোরা এখানে ক্লাসে এসে যতক্ষণ মনোযোগ দিচ্ছিস তার চেয়ে বেশি কনসেন্ট্রেশন তোদের কমেন্ট করাতে। আমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? কেন, প্রেম করতে ইচ্ছে করছে? বিয়ে করতে ইচ্ছে হলে আব্বারে বল, আব্বা বিয়ে দিয়ে দিবে। তোর চাইতে তোর বাবা বেটার জায়গায় তোকে বিয়ে দিতে পারে। আর একবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হ, তোর কাছে যে কালার আর ডিজাইনওয়ালাটা আছে, এর চেয়ে ভালো কালারও পাবি, এর চেয়ে ভালো ডিজাইনও পাবি। তোদের ম্যাক্সিমাম চান্স না হওয়ার কারণটা হচ্ছে এটা, পড়াশোনার নামগন্ধ নাই, নিয়ে আছিস দুনিয়া জুড়ে। পড়াশোনা করতে হয়, এই সময়টা হচ্ছে পটেনশিয়ালের সময়, সম্ভাবনার সময়। এ সময়টা অন্যের হাতে তুলে দিয়া জীবনটাকে নষ্ট করা কিচ্ছু নাই। আজকে বুঝবি না, আজ বুঝবি না, বুঝবি কাল, মাথা থাবড়াবি আর পারবি গাল। এ কথা খাতায় লিখে রাখ, মহামিনুল ভাই বলেছে। তোর মতো কম পোলাপান জীবনে দেখিনি ভাই, হাজার হাজার লাখ লাখ পোলাপান পড়াইছি, কত পোলাপান এসে পা ধরে কাঁদছে, হিসাব নাই। যে ভাইয়া জীবনে এত বড় ভুল করে ফেললাম, তুইও ওই জায়গাতেই আসিস, ঠিক আছে? তুইও ওই সেম জায়গাতে আছিস ময়না। এই ভুল করা যাবে না ময়না, এই ভুল করা যাবে না, মনোযোগ দিয়ে দেখ। আমরা কি বলছি, অতীতে কোনো কাজ, তার মানে রিয়াল পরীক্ষার্থী হচ্ছে 10,000। আমরা বলি রিয়াল পরীক্ষার্থী বাংলাদেশে আছে কত? 10,000। যারা নিয়মিত 10+ আওয়ার্স পড়াশোনা করে, এটা 10,000 মাত্র। এই 2 লাখের মধ্যে মাত্র 10,000। আর বাদ বাকি তোদের মতো হচ্ছে ফাউ। কোন জেলায় বাড়ি ভাইয়া? কেন তুই বিয়ে করতে আসছিস সেখানে? দেখ এখানে কি বলছে, অতীতে কোনো কাজ একাধিকবার হয়েছে। অতীতে কোনো কাজ কি হয়েছে? তো ভাইয়া অতীতে কোনো কাজ একাধিকবার হয়েছে, তাহলে অতীতে যখন কোনো কাজ একাধিকবার হয়েছে এটা বুঝালে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। এ সময় আমরা সাধারণত কোয়ান্টিটি ওয়ার্ড ব্যবহার করি। কি ওয়ার্ড ব্যবহার করি রে? তো ভাইয়া কোয়ান্টিটি ওয়ার্ডগুলো ব্যবহার করি, তো এবার দেখ, আই হ্যাভ ওয়াচ দিস মুভি 5 টাইমস, তার মানে একাধিকবার আমি মুভিটা দেখছি। এই যে একাধিকবার হয়েছে বুঝালে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। এবার দেখেন এই যে সাথে কি দেওয়া আছে? কোয়ান্টিটি ওয়ার্ড দেওয়া আছে 5 টাইমস, 4 টাইমস। এগুলো থাকলে কি হবে? তো ভাইয়া এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, এবার আসেন, এরপর হচ্ছে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম। এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি আবার বলছি, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম থাকলে কি হবে? তো ভাইয়া ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য থার্ড টাইম, এগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। যেমন ইট ইজ দ্য ফার্স্ট টাইম হি হ্যাজ ড্রাইভেন এ কার, তাহলে ইট ইজ দ্য ফার্স্ট টাইম দেওয়া আছে, এজ ইট ইজ দ্য ফার্স্ট টাইম। এর জন্য আমরা কি বলছি? আমরা এটাকে বলছি প্রেজেন্ট পারফেক্ট। কি বলছি রে? তো ভাইয়া আমরা এটাকে বলছি প্রেজেন্ট পারফেক্ট। এবার এই জায়গাটাতে যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় তাহলে উত্তর ভুল হয়ে যায়। আমি যদি বলতাম এখানে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ দ্য কি? তো ভাই ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, ইট ওয়াজ দ্য কি? তো ভাই ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। যখন ইটের জায়গায় ইজ চলে আসে, এই যে ইট ইজ এর জায়গায় ইট ইজ না এসে যখন ইট ওয়াজ চলে আসে, এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না, উত্তর হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, ভালো করে মনে রাখবি, এই জায়গাটাতে ভুল হয়। তা আমি কি বললাম? ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম। এটা থাকলে কি হবে? তো ভাইয়া এটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি আবারও বলছি, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। বাট ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ দ্য সেকেন্ড টাইম থাকলে কি হবে? তো ভাইয়া তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ইট ইজ দ্য ফার্স্ট টাইম প্রেজেন্ট পারফেক্ট, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম পাস্ট পারফেক্ট।
ওকে, আসেন এবার এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি কি পড়েছি আরেকবার একটু রিভিশন করে আসবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি কি পড়েছি আমরা একটু রিভিশন করে আসবো। আমি বলেছি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপর আমি বলেছি সাম্প্রতিক সময়ে কোনো ঘটনা শেষ হয়েছে, রেস্টটা বর্তমানে, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপরে অভিজ্ঞতার অংশ হয়ে গেছে, আমি তাজমহল দেখে এসেছি, তার মানে কি আমার অভিজ্ঞতা হয়ে গেছে, অভিজ্ঞতার অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপর আমি বলেছি অতীতের কোনো কাজ একাধিকবার হয়েছে এমন বোঝাতে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। এরপর বলেছি ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, এগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ দ্য সেকেন্ড টাইম, এগুলো থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। রাইট? কি হবে রে? তো ভাইয়া পাস্ট পারফেক্ট হবে। ওকে, এবার আসেন, এবার 7 নম্বর কোশ্চেনে আপনি একটু উত্তর করবেন, দৌড়াদৌড়ি করে একটু উত্তর করে ফেলবেন, ঠিক আছে? দৌড়াদৌড়ি করে উত্তরটা করে ফেলবেন। ওকে, দৌড়াদৌড়ি করে একটু উত্তরটা করে ফেলবেন। ওকে, তাহলে দৌড়াদৌড়ি করে উত্তরটা একটু করে ফেলবেন। দৌড়াদৌড়ি করে উত্তরটা কি? তো ভাইয়া দৌড়াদৌড়ি করে উত্তরটা করে ফেলবেন। ওকে, একটু কাইন্ডলি ভাইয়াকে একটু জানাবেন যে এটার উত্তরটা কি হবে, একটু ভাইয়াকে জানাবেন যে ভাই এটার উত্তরটা কি হবে। ওকে, ওকে, একটু দৌড়াদৌড়ি করে একটু উত্তর বলবেন, একটু দ্রুত ভাইয়াকে একটু উত্তর জানাবেন, দ্রুত একটু উত্তর জানাবেন, একটু ফাস্ট। তো আমরা কি বলছি 7 নম্বর ইস্টার জান বলেছে এ, এরপরে উম, 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 এরপরে নিরঞ্জনা দাস আসলে বুঝবেন ইংরেজি, ইংরেজি পড়ার ইচ্ছে করতো না, এই জন্য চান্স পাইনি ফার্স্ট টাইমে। আলহামদুলিল্লাহ আজকে ক্লাস পেপারে ইংরেজি পাস করা আশা ছেড়ে দিলাম এবারও। তোমাকে অনেক অনেক শুভকামনা। তুমি বারবার ক্লাসগুলো দেখে বোঝার চেষ্টা করো। ব্যাপারটা হচ্ছে তুমি যদি চান্স পেতে চাও সেটা তোমাকে অবশ্যই অবশ্যই ভিন্নভাবে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি তুমি ইংলিশে অনেক বেশি দুর্বল। আমাদের গতকাল আমি ক্লাসে একটা কথা গল্প করছিলাম যে আমার কাছে একটা শিক্ষার্থী পড়তো, সেই শিক্ষার্থীর অবস্থা খুবই ভয়াবহ। সে আয়ের সাথে অ্যাম হবে নাকি ইজ হবে এটা নিয়েও তার দ্বন্দ্ব ছিল। আমি প্রত্যেকদিন গালিগালাজ করতাম এবং তার নাম রেখেছিলাম পাতা। আমি বলতাম আল্লাহ তোর ব্রেনের জায়গায় মনে হয় পাতা দিয়ে তোরে তৈরি করছে, আয়ের জায়গায় অ্যাম হবে নাকি ইজ হবে তুই বুঝিস না। গাল খাইতো পড়তো, গাল খাইতো পড়তো। আমার তো অফলাইনে আল্লাহর রহমতে ফার্ম করে সবাই মিলে রেজিস্ট্রেশন পড়া আমার ওইটাই হইতো, গাল খাইতো আর পড়তো। এরপরে যখন রেজাল্টের পরে অনেক দিন পরে সব বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে হঠাৎ করে সেটা ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলছে ভাই আমাকে চিনতে পারছেন? তার বলছে না তো, বলছে ভাই আমি আপনার পাতা বলছি। তারপর এরপরে সে বলছে যে ভাইয়া আমি অনেক আগে চান্স পাইছি আপনাকে জানাইনি, আমি আসলে সাবজেক্ট পাওয়ার পর আপনাকে জানাতে চাইছিলাম ভাই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংলিশে চান্স পাইছি। দেখ, আয়ের সাথে এমও হয় নাকি ইজ হয়, এর সাথে এস হবে নাকি হবে না, এটা নিয়ে তার দ্বন্দ্ব ছিল। ভালো করে নাই, ভালো করাটা হচ্ছে তোর ইচ্ছার উপরে। তুই যদি মনে করিস যে আমি গাধা, তুই সারা জীবন গাধা হয়ে থাকবি। আর যদি মনে করিস যে আসলে আমার ভালো কিছু করা দরকার, তাহলে তোকে পরিশ্রম করতে হবে। আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো ভালো মানের শিক্ষক নাই, কিন্তু আল্লাহ তাআলা তোকে 3টা মাস 4টা মাস সময় দিছে নিজেকে গ্রো আপ করার জন্য। তুই জানিস না মানে তোকে যে জানতে হবে না, ব্যাপারটা এরকম না। তোকে জানতে হবে। তুই যদি চান্স পেতে চাস তাহলে তোকে পড়তে হবে, নাটক করার কোনো জায়গা নাই। বলছে ভাইয়া ওই ভাইয়াটা অনেক সহজ করে পড়ায়, যা একটা দুপ করে খা। হ্যাঁ, ওই যে সহজ তো, এগুলো পড়ানো ইজি না। তোকে যদি এই কথা বলতাম তুই আজকের মতো জীবনেও খুশি হইতি না। প্রথম থেকে যদি আমি এরকম কথা বলতাম ইট ইজ দ্য সেকেন্ড টাইম আছে, এই ভাইয়া কি হবে সেকেন্ড টাইম, উত্তর তো হয়ে গেছে। উত্তর হ এক জিনিস, ইংলিশটাকে ফিল করা আরেক জিনিস। তুই এই রুলস গুলো দেখ, ক্লাস 6 থেকে রুলস পড়তেছিস, তারপরেও মাত্র 7,000 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পাস করতেছে। 7,000 অনলি, 1.5 লাখ পরীক্ষা দিয়ে 7,000 পাস করতেছে। তো রুলসে খাওয়া গেল কোথায়? তার মানে থেকে থিম বুঝতেই হবে। তুই যে একবার ইংলিশটা না বুঝিস, তুই 2বার ক্লাস কর, 2বার ক্লাস করার পরেও যদি না বুঝিস 3বার ওই ক্লাস কর, রেকর্ড দেখ, আবার দেখ, আবার দেখ, কিন্তু ইংলিশ তোকে বুঝতে হবে, ফিল করতেই হবে। এর সাথে তুই রিটেনও ভালো করবি না। আবার তুই যদি সামান্য কথা যদি না বুঝিস, তুই বিশ্বাস কর, তুই যখন জাহাঙ্গীরনগরে এত বড় প্যাসেজ ধরায় দিবে, বিউপিতে 2 পেজের প্যাসেজ ধরায় দিবে, তুই পড়ে তুই 1 লাইনও বুঝবি না। তাহলে তুই কি করবি? এই জন্য ইংলিশ তোকে শিখতেই হবে। আর মহাসিন স্যার ক্লাস নেয়, আমি ক্লাস নিব, মহাসিন স্যার একদম জিরো থেকে তোকে পড়াবে, সুন্দর করে গুছায় গুছায় পড়াবে, আমি তোকে পড়াবো, দুজনে ক্লাস করবি। হ্যাঁ, সুন্দর করে বুঝবি। এরপর তুই যদি না বুঝিস, তুই বিশ্বাস কর আমাকে অনেক শিক্ষার্থীরা
আমাকে আপন ভাই মনে করে ফোন দেয়, জীবনেও আমরা কাউকে বাধা দিই না ফোন দিতে। তুই ফোন দে আবার পর, যে ভাইয়া বুঝিনি, আমি বললাম এই আমি তো 11টার পরে ফ্রি, তুই 11টায় ফোন দিস, তুই 11টায় ফোন দিবি, কিন্তু তোকে পড়তে হবে। কেন পড়তে হবে? তোর পরিবারের জন্য তোকে পড়তে হবে। এটাই জীবনের লাস্ট স্টেজ। তুই এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় আসিস যেখান থেকে ইচ্ছা করলে তুই সব জায়গাতে যেতে পারবি। এখন ডিটারমিনেশনটা তোকে নিতে হবে যে তুই আসলে কোন ট্রেনে উঠতে চাচ্ছিস। আমার কাছে একটা শিক্ষার্থী পড়তো 2019-20-এর দিকে, নাম হচ্ছে নাইম। চান্স পাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় 73 না 74তম এরকম প্লেস করলো, করার পরে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে একদিন এসে বলছে, ভাইয়া আমার না ভালো কোথাও মানে আয়ের একটা ব্যবস্থা করা দরকার ভাইয়া। তো বলছে তুমি আমার অফিসে থাকো, আমার অফিসে তো অনেক লোক লাগে। আমার অফিসে নিয়ে নিলাম। নেওয়ার পরে ওই সময় রমজান ঈদের পরে তোর ইউনিভার্সিটি অ্যাডমিশন হইতো। রমজানের সময় সে হল থেকে আসার সময় বাসে মোবাইল হারায় ফেলছে। সে আমাকে বলার সাহস পায় না। আমার যে ম্যানেজার ছিল তৎকালীন সময়, তুষার নাম ছিল, তুষার এসে বলছে যে ভাই আমি তো মোবাইল হারায় ফেলছি। দেন তুষার এসে আমাকে বলছে যে ভাইয়া ও তো মোবাইল হারায় ফেলছে। আমি বললাম সমস্যা নেই, তুমি একটা দামি দেখে ফোন কিনে নিয়ে আসো, আমরা ইফতারের পরে তাকে গিফট করবো। ইফতারের পরে যখন তাকে ফোন দিছি আমি, জড়ায়া ধরে হাউমাউ করে কান্না শুরু করছে। আমি বলছি তুই কাঁদতেছিস কেন? যে ভাই এত দামি মোবাইল আমি কখনো এক্সপেক্টই করিনি, আপনাকে কখনো লজ্জায় বলিনি ভাই। আমার এই পর্যন্ত আসাটা মোটেও সহজ ব্যাপার ছিল না, মোটেও সহজ ব্যাপার ছিল না। আমি যখন কলেজে যেতাম আমার কাছে ভ্যান ভাড়া দেওয়ার মতো টাকা থাকতো না। আমি হেঁটে হেঁটে কলেজে যেতাম। টিফিনের সময়ে যখন বন্ধুরা খেত আমি ফ্যাল ফ্যাল করে তাকায় থেকে দেখতাম। খাওয়ার কোনো টাকা ছিল না। আমার বাবা মাছদারে মাছ বিক্রি করতো। তো আমার বাবা চাইতো যে আমি তার সাথে মাছ বিক্রি করি, তাহলে পরিবারের উপার্জনটা একটু বাড়বে, পরিবারের উপার্জনটা অনেকখানি বাড়বে। কিন্তু মা কখনোই এটা চায়নি। মা অন্যের বাড়িতে কাজ করতো, টাকা হচ্ছিল না। পরে গরু বিক্রি করে আমি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিই। ওই পোলাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 74তম হয়েছিল, 74, 73 কি 74। কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গেল মাস্টার্স করতে, সেকেন্ড মাস্টার্স করতে। যাওয়ার আগে আমার অফিসে আসছে। অফিসে এসে জড়ায় ধরে বলতেছে ভাই আমাকে কখনো ভুলে যায় না ভাই, আমারে কখনো ভুলে যায় না। গ্রামের তার বাবা মাছ বিক্রি করতো, কেন ইমাজিন, মা অন্যের বাড়িতে কাজ করতো। হে পোলাটা গ্রামের মধ্যে সবচেয়ে শিক্ষিত ছেলে, এখন অস্ট্রেলিয়া পড়তে গেছে কয়েকদিন আগে। আল্লাহ সবার মধ্যে একটা সম্ভাবনা দিছে, তুমি কাজে লাগাচ্ছ না। তুমি চিন্তা করছো জিনিসগুলো তো কঠিন, আমি পারবো না। পারবি না কেন? এটা কি অনেক কঠিন? এটা ম্যাথের চেয়ে সহজ জিনিস। সহজ বাংলা ভাষায় বলেছি, তোকে পারতেই হবে। ভালো যদি করতে চাস কষ্ট করতে হবে। সহজ কাজ কোথায় জানিস? সবচেয়ে সহজ হচ্ছে ফেসবুকে স্ক্রোল করে এখন মোবাইল দেখা সবচেয়ে সহজ, এটাতে কোনো পেইন নাই। যত বেটার কিছু চাবা তত বেশি কষ্ট করতে হবে। তুমি অনেক ভালো ড্রাইভিং শিখবা, দিনের পর দিন পড়ে থাকতে হবে। তুমি অনেক ভালো খেলোয়াড় হবা, দিনের পর দিন রোদে বৃষ্টিতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। নতুন কোনো জিনিস দেখলে খারাপই লাগে, এটাকে অভ্যস্ত হও। যতক্ষণ না অভ্যস্ত হচ্ছ চরকদার কথায় মেতো না। পড়াটা সহজ না। তাইলে 92% শিক্ষার্থী ইংলিশে ফেল করতো না, এই কথাটা বারবার আসতো না। যখন বুঝতেছিস না আবার প্রথম থেকে দেখ আমি কেন বুঝলাম না। এরপরে যখন তুই বুঝতেছিস না ভাইয়াকে ফোন দে। আমি জীবনে যতগুলো বই পড়ছি ততগুলো তুই জীবনে চকলেটও খাসনি। টেন্সের ক্লাস গত দিনও একটা নিয়েছি, আজকেও একটা নিলাম। বাংলাদেশের সব ক্লাসগুলো মিল করে এসে দেখিস ভাইয়ের কথার সাথে কারো কথা মিলে কি মিলে না, মিলবে না। এই জায়গাতে আসতে অনেক পরিশ্রম হয়েছে আমার, অনেক। আগে যখন কোশ্চেন ক্লাস নিতে যাইতাম টিচাররা সারিবদ্ধভাবে দাঁড় করে থাকতো যে ভাইয়ের কাছ থেকে কোশ্চেনের ব্যাখ্যাটা নিয়ে যাই, যে কোশ্চেনের ব্যাখ্যাটা ক্লাসে যে আজকে কিভাবে দিব। টিচাররাও দাঁড়াই থাকতো। একদিনে হয়নি, অনেক পরিশ্রমের ফলে হয়েছে। তুইও পারবি। আমি কি অনেক ভালো ছাত্র ছিলাম? আমিও গ্রামের নাম না জানি স্কুল থেকে উঠে আসা মোহাইমিনুল। আজকে অনেক জায়গাতে আমার নাম শুনে অডিটোরিয়াম ফুল হয়ে যায়, মোহাইমিনুল ভাই আসবে। একবারে হয়নি, অনেক পরিশ্রম, অনেক রাত জাগা, মৃত বইয়ের পাতায় অক্ষর খোঁজা, মৃত বইয়ের পাতায় অক্ষরগুলোকে জীবন্ত করার প্রয়াস। তুইও পারবি, বিশ্বাস কর, এর মধ্যে কিচ্ছু নাই। বারবার ইংলিশটাকে বারবার করে ক্লাসগুলো দেখা। এরপরে যখন তুই বুঝবি না, এরপরে যখন তোর মাথায় ধরবে না, মনে রাখিস আমাদের আই এডুকেশন পরিবার তোর পাশে আছে। মনে রাখিস মোহাইমিনুল ভাই নামে তোর একটা ভাই আছে, মনে করবি তোর আপন ভাই।
যে কোনো মুহূর্তে প্রশ্ন দিলে বলবি কি ভাই বুঝিনি, বুঝাই দেন। এই বেটা তোর চান্স পাওয়াই লাগবে, তোর জন্য না, শুধু তোর জন্য না, তোর জন্য বৃদ্ধ বাবা মাটা বসে আছে। তুই একদিন ভালো কিছু করবি আর ওদের মুখে হাসি ফুটবে। ওরাই তোর জীবনের ভবিষ্যতের আশা, ভবিষ্যতের প্রদীপ বলে বসে আছে। এটা হাল ছেড়ে দেওয়ার সময় না, মাথায় রাখিস। আয় ধর কোশ্চেনটা কি বলছে। তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি বলি, তাহলে দেখেন এবার এই জায়গায় কোশ্চেনটা কি বলছে, তাহলে বলছে ভেরি ইজি ভাইয়া, ভেরি ইজি। তাহলে আমরা এখানে কি বলছি দেখ, তার বলছি ইট ইজ দ্য সেকেন্ড টাইম। তাহলে এখানে কি দেওয়া আছে, তো ভাইয়া ইট ইজ দ্য সেকেন্ড টাইম দেওয়া আছে, রাইট? ইট ইজ দ্য কি দেওয়া আছে, তো ভাইয়া ইট ইজ দ্য সেকেন্ড টাইম দেওয়া আছে। ওকে, ইট ইজ দ্য কি দেওয়া আছে রে, তো ভাইয়া ইট ইজ দ্য সেকেন্ড টাইম। ইট ইজ দ্য কি দেওয়া আছে, বলছে ভাইয়া ইট ইজ দ্য সেকেন্ড টাইম। তাহলে ইট ইজ দ্য সেকেন্ড টাইম থাকলে কোন টেন্স হয়? ফাটাফাট ফাটাফাট লিখে ফেলো তো, উদয় আমার ইমোশনাল কইরা দিলি তোরা, যা। তাহলে ভাই তার মানে ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য কি, তো ভাইয়া ইট ইজ দ্য সেকেন্ড টাইম। ঠিক আছে, ইট ইজ দ্য কি, তো ভাইয়া ইট ইজ দ্য সেকেন্ড টাইম। ইট ইজ দ্য সেকেন্ড টাইম থাকলে কোন টেন্স হয়? একটু আগে পড়ে আসছি, ঠিক আছে? তাহলে আমরা যদি ইট ইজ দ্য সেকেন্ড টাইমের কথা যদি বলি, তাহলে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, তাই না? একটু আগে পড়ে আসছি আমরা, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য কি, তো ভাই ইট ইজ দ্য ফার্স্ট টাইম। তাহলে এই যে ইট ইজ দ্য ফার্স্ট টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? আমি যদি বলতাম ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, ইট ওয়াজ দ্য কি, তো ভাই ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, তাহলে কি হয়তো? এটার মধ্যে কোনো রকেট সায়েন্স আছে? তুই কত বলছে ভাই বুঝছি না, মুড়ি খা ভালো করে। দেখ ইট ইজ দ্য ফার্স্ট টাইম, তবে দেখ ইট ইজ দ্য ফার্স্ট টাইম আমরা বলছি, তাহলে এখানে কি বলবো? ইট ইজ দ্য ফার্স্ট টাইম থাকলে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। কি বলছি রে, তো ভাই প্রেজেন্ট পারফেক্ট। ওকে, এবার আই ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যদি বলি, এই যে ওয়াজ আছে এখানে, তার মানে এখানে আমরা কি বলবো? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে এবার আই এখানে কি লেখা আছে? লেখা আছে ইট ইজ দ্য ফার্স্ট টাইম, দেওয়া আছে না? তাহলে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কই আছে? তাকা, হ্যাড, হ্যাড থেকে পাস্ট পারফেক্টে, হ্যাপেন্ড পাস্ট ইনডিফিনিটে, হ্যাপেন্স প্রেজেন্ট ইনডিফিনিটে। এর জন্য উত্তরটা কি? আমরা বলছি হ্যাজ হ্যাপেন্ড। ওকে, প্রেজেন্ট পারফেক্ট। দ্যাটস উত্তরটা কি হবে? ভাই উত্তরটা এ হবে। ওকে, এরপরে আসেন, এরপরে 8 নম্বর কোশ্চেন দেখেন, শামিম ইজ মাই কলিগ, আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স। আমি তাকে 10 বছর ধরে চিনি। আমি তাকে কত বছর ধরে চিনি রে? তো বলছে ভাইয়া আমি তাকে 10 বছর ধরে চিনি। ওকে, তাই বলছি দেখেন, বলছে শামিম ইজ মাই কলিগ, শামিম ইজ মাই কি, বলছে ভাই কলিগ। তাহলে এর উত্তরটা কি হবে? তো বলছে শামিম হচ্ছে আমার কলিগ, তারপরে বর্তমানে সে কি, তো বলছে ভাইয়া বর্তমানে সে আমার হচ্ছে কলিগ, আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি। একই প্রতিষ্ঠানে কি করি? তো বলছে ভাইয়া আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি। একই প্রতিষ্ঠানে কি, তো ভাই একই প্রতিষ্ঠানে আমরা চাকরি করি। কত বছর ধরে তাকে চিনো? বলছে 10 বছর। এই যে ধরো এটা হচ্ছে 10 ইয়ার্স। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 8 9 and 10, 10 বছর ধরে চিনি। এই যে অতীতে শুরু হয়েছে, এখন কি বর্তমান, এখনো ফিলিংস আছে, আমরা এখনো কলিগ। তাহলে অতীতে শুরু হয়ে বর্তমানে রেশ বা ফলাফল যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। অতীতে শুরু হয়ে বর্তমানে রেশ বা ফলাফল যদি থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এর তো কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কোথায় দেওয়া আছে? বিন, বিনের পরে কি হয়? তো ভাইয়া বিনের পরে আইএনজি হয়, হবে না, তাই তো? এবার আসেন, এরপরে আমরা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট কোথায় দেওয়া আছে? শুধুমাত্র সিতে। দ্যাটস উত্তরটা কি হবে? বুঝতে ভাই উত্তরটা সি হবে। উত্তরটা কি হবে রে? উত্তরটা সি হবে। রাফাত খান, সি। ওকে, রাফাত খান কি বলেছে? উত্তরটা সি। ওকে, এবার আসেন 6 নম্বর উত্তর বলেছি তো প্রেজেন্ট ইনফিনিট। 6 নম্বর উত্তর বলেছি, তুমি খেয়াল করোনি, 6 নম্বর উত্তর অনেকবার বলেছি প্রেজেন্ট ইনফিনিট। ওকে, এরপরে আসো, এরপরে 9 নম্বর, জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ ওয়েন হি ইজ ফিনিশড। ওকে, তাহলে এবার দেখো 9 নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে একটু দ্রুততার সাথে জানাও। 9 নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে একটু দ্রুত ভাইয়াকে জানাও। ওকে, 9 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে একটু ভাইয়াকে দ্রুত জানাও। রাইট, 9 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে ভাইয়াকে একটু দ্রুত জানাও। 9 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে ভাইয়াকে একটু দ্রুত জানাবা। 9 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? মাহমুদ আক্তার মায়া বলেছে সি হবে, রুনা বলছে হ্যাভ নুন হবে, সুমাই আক্তার ইমা বলেছে শাহিন আলম সি 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 সি, সেজুতি বারাইট বলছে সি। ওকে, ভেরি গুড। তাহলে এখানে কি দেওয়া আছে বলো না? এখানে দেওয়া আছে জাস্ট নাও। কি দেওয়া আছে? তো ভাই এখানে দেওয়া আছে জাস্ট নাও। তাহলে জাস্ট নাও থাকলে কি হবে? একটু আগে পড়ে আসছি, জাস্ট নাও। এটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কই দেওয়া আছে? এই যে বি তে দেওয়া আছে। ঠিক আছে, কোথায় দেওয়া আছে রে? তো ভাই বি তে দেওয়া আছে। কারণটা কি দেখো, আমরা জানি হ্যাভ এরপরে হ্যাজ, হ্যাভ বা হ্যাজের পরে কি? মূল ভার্বের V3। তাহলে হ্যাভ বা হ্যাজ এখানে কি? বুঝছো ভাই অক্সিলারি ভার্ব, তাই না? আবার আসো, এবার মূল ভার্বে কি হবে? V3। তাহলে হ্যাভের V3 ফর্মটা কি? হ্যাভ বা হ্যাজ, এটার পাস্ট টেন্স হচ্ছে, আমরা বলি পাস্ট টেন্স V2 হচ্ছে কি? হ্যাড। আবার V3টা কি? তো ভাই V3টা হচ্ছে হ্যাড।
রাইট? হ্যাভ বা হ্যাজ এর পাস্ট ফর্মটা কি? তো ভাইয়া হ্যাড। পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? তো ভাইয়া পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে হ্যাড। পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? তো ভাইয়া পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে হ্যাড। তাহলে এবার আসেন, তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি বলছি? হ্যাভ বা হ্যাজ এর পরে মূল ভাবে কি হবে? তো ভাইয়া মূল ভাবে V3 হবে। মূল ভাবে কি হবে? তো ভাইয়া মূল ভাবে V3 হবে। ওকে, আচ্ছা, আসমা আক্তার ভাই, আপনার নাম্বারটা চাই যাতে আমার প্রবলেম হলে জানাতে পারি। ভাইয়া, আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হলে সব কিছু ভাইয়াদের পায়া যাবা। ভাইয়ারা তোমাদের জন্য অলওয়েজ রেডি হয়ে থাকে উত্তর দেওয়ার জন্য। আমাদের এখানে যতগুলো টিচার আছে সবগুলা মানুষ না, ঠিক আছে? সবগুলা মানুষ না ভাই, সবগুলা দেখবা আপন ভাই। মানুষ আর ভাইয়ের মধ্যে অনেকখানি তফাৎ। আমরা সবসময় শিক্ষার্থীদের বলি মনে করবো আমাদের আপন ভাই, ঠিক আছে? মানুষ আর ভাইয়ের মধ্যে অনেকখানি তফাৎ। আয় দেখ, তাহলে আমরা মানুষ না ভাই, আমরা হচ্ছে ভাই। আয়, জাস্ট কিডিং। এবার আসেন, তাহলে এবার দেখেন এই যে হ্যাভ বাই হ্যাজ এর পরে মূল ভাবে কি হয়েছে? V3। এই যে দেখো V3 ফর্ম হচ্ছে হ্যাড, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাই না? হ্যাভ বাই হ্যাজ এর পরে কি? তো হচ্ছে V3। হ্যাভ হ্যাজ এর পরে এই যে হ্যাভ হ্যাজ ফর্মের আরেকটা V3 ফর্ম কি? তো হচ্ছে হ্যাড। তাহলে এই যে প্রথমটা হয়েছে হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, আর পরেরটা হচ্ছে হ্যাভ বাই হ্যাজ এর পরে মূল ভাবে কি? V3। পরের হ্যাডটা হচ্ছে মূল ভার্ব, এর জন্য হচ্ছে হ্যাড হয়েছে। ওকে, এরপরে আসো, এরপরে আমরা যদি খেয়াল করি কোশ্চেন নম্বর হচ্ছে 10, হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রোড? তুমি কতবার বিদেশ গিয়েছো? তুমি কতবার বিদেশ গিয়েছো? ওকে, তাহলে এটার উত্তরটা কি হবে? ওকে, ওকে, এটার উত্তরটা কি হবে একটু আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি পাই একটু ভালো করে খেয়াল করবেন। উত্তরটা কি আসে? হাউ মেনি টাইমস, কতবার, ড্যাশ ইউ বিন অ্যাব্রোড, তুমি কতবার বিদেশ গিয়েছো। তাহলে এবার দেখেন এখানে উত্তরটা কি হবে, একটু উত্তরটা দিয়ে খেয়াল করবেন। উত্তরটা কি হবে দেখেন, আমরা যদি এখানে বলি হাউ হাউ মেনি টাইমস, কতবার, তাহলে আমরা জানি বারবার কোনো ঘটনা যদি ঘটে, তাই না? কোনো ঘটনা যদি, আমি একটু আগে পড়ে আসছি, কোনো ঘটনা যদি কোনো ঘটনা যদি কোনো ঘটনা যদি বারবার ঘটে, রাইট? কোনো ঘটনা যদি বারবার ঘটা বুঝায়, বারবার কি করা বুঝায়? বলছে ভাইয়া বারবার যদি ঘটা বুঝায়, কোনো ঘটনা যদি বারবার কি? তো ভাইয়া বারবার যদি ঘটা বুঝায়, ঠিক আছে? বারবার যদি ঘটা কি? তো ভাইয়া বারবার যদি ঘটা বুঝায়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, রাইট? কি হবে রে? তো ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট কি হবে? তো বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা বলছি প্রেজেন্ট কি হবে? তো ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট হবে। কোনো কাজ যদি বারবার ঘটা বুঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হাউ মেনি টাইমস মানে কি? কতবার, কতবার গেছো, তার মানে কি বারবার, তাই না? বারবার, কতবার গিয়েছো? তো বলছে ভাইয়া বারবার, তার মানে কতবার মানে কি? বারবার গিয়েছি। তাহলে বারবার যদি হয় তা আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট, তাই না? কি বলবো রে? প্রেজেন্ট পারফেক্ট। এবার আসো, এর জন্য হ্যাড বাদ, আমরা জানি আমার ডিড, আমরা জানি ডু, ডিড এবং ডাজ, ডু, ডিড এবং ডাজ এরপরে ভার্বে বেস ফর্মটা বসে। ওকে, ডু, ডিড, ডাজ এরপরে ভার্বে কি বসে? বেস ফর্মটা বসে। এখানে কি দেওয়া আছে? বিন। বিনটা কি? V3। তার মানে এটা তো হচ্ছে না। ওয়ারের পরে কি? এই যে হচ্ছে না। কতবার গেছো? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ, এরপর আমরা বলছি বিন। ওকে, এবার আসেন, এখানে একটা প্রশ্ন আসে, এখানে গন হলো না কেন? এই যে গন হলো না কেন? আমি যদি বলতাম হাউ মেনি টাইমস ইউ গন অ্যাব্রোড, আমরা গন না বলে বিন বলছি কেন? তুমি কতবার বিদেশ গিয়েছো, এই যে কতবার গিয়েছো, এই যাওয়া অর্থে আমরা এখানে বিন কেন ব্যবহার করলাম, গন ব্যবহার না করে? সুপ্রিয় শিক্ষার্থীরা, বিন এবং গনের মধ্যে কি ডিফারেন্স আছে একটু ঝাটাঝাট পাটাপাট ভাইয়াকে একটু জানিয়ে দাও, জানিয়ে দাও, দেখিয়ে দাও যে ভাইয়া এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কতখানি, এই দুটার মধ্যে এক্স্যাক্টলি কি ধরনের পার্থক্যটা বিদ্যমান, রাইট? এটা আমাকে একটু ভাইয়াকে একটু জানাই দিবা যে ভাইয়া এই দুটার মধ্যে আসলে কতখানি পার্থক্য বিদ্যমান। খুবই ইজি, দেখ বিন আর গনের মধ্যে ডিফারেন্স কোথায়। এবার দেখ, আরিফ হ্যাজ গন টু ঢাকা, তার মানে আমি যদি বলি আরিফ কোথায় গেছে রে, তো বলছে ভাইয়া আরিফ হচ্ছে ঢাকা গিয়েছে। আরিফ কোথায় গিয়েছে? তো বলছে ভাইয়া আরিফ হচ্ছে ঢাকা গিয়েছে। আরিফ হ্যাজ গন টু ঢাকা, তাই না? আরিফ কোথায় গেছে? তো বলছে ভাইয়া আরিফ হচ্ছে কোথায় গেছে? তো বলছে ভাইয়া আরিফ হচ্ছে ঢাকা গিয়েছে। আরিফ হ্যাজ গন টু ঢাকা, এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে আমি বললাম ভাই এই সোমাইয়া তোর ভাই কোথায় রে? তো সে আমার ভাই তো ঢাকা গেছে ভাই। তার মানে কি? সে ঢাকা গেছে, এখন ঢাকায় অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? ঢাকায়, ঠিক আছে? তাহলে বাড়ি থেকে কোথায় গেছে? ঢাকা। এই যে বাড়ি থেকে কোথায় গেছে রে? সে এখন ঢাকা গেছে। এটা মানে হচ্ছে গন, সে ঢাকায় গেছে, এখন স্টিল নাও সে হচ্ছে ঢাকায় অবস্থান করছে। আমি যদি বলতাম এরকম যে এই তোর ভাই আরিফ কোথায় গেছে রে, হ্যাঁ, তো অবশ্যই সে ভাই কোথায় গেছে? হি হ্যাজ গন টু ঢাকা, সে ঢাকায় গেছে, ঢাকা অবস্থান করছে। আমি এখন বললাম আরিফ হ্যাজ বিন টু ঢাকা, তার মানে কি? আরিফ ঢাকা গিয়েছে এবং ঢাকাতে ফেরত আসছে। তাহলে আমি যদি বলি এরকম
এই যে আরিফ হ্যাজ বিন টু ঢাকা, এর মানে হচ্ছে আরিফ এই যে বাড়ি থেকে কোথায় গেছে, তো ভাইয়া বাড়ি থেকে সে হচ্ছে ঢাকা গেছে। বাড়িতে কোথায় গেছে রে, তো ভাইয়া বাড়ি থেকে সে হচ্ছে ঢাকা গেছে। বাড়িতে কোথায় গেছে, বলছে ভাইয়া বাড়ি থেকে সে ঢাকায় গেছে। বাড়িতে কোথায় গেছে, বাড়ি থেকে ঢাকা গেছে, এবং ঢাকা থেকে ব্যাক করে কোথায় চলে আসছে, বাড়িতে চলে আসছে। গন মানে হচ্ছে আমি তোর ভাই আরিফ কই গেছে, সোমাইয়া তোর ভাই আরিফ কই গেছে, বলছে ভাই সে তো ঢাকা গেছে। এই যে গন ঢাকা, গন কি ঢাকা, তার মানে ঢাকায় বর্তমানে সে অবস্থান করছে। আর বিন মানে কি, বিন মানে হচ্ছে আমি যখন বলি আরিফ হ্যাজ বিন টু ঢাকা, তার মানে বাড়ির থেকে সে আরিফ ঢাকায় গেছিল এবং ঢাকায় থেকে বাড়িতে ফেরত আসছে, এটা হচ্ছে তার অভিজ্ঞতা। এটা কি তো ভাইয়া, এটা হচ্ছে তার অভিজ্ঞতা। ঠিক আছে, হি ওয়েন্ট দেয়ার লাস্ট সামার, হ্যাঁ এই যে বলে দিছি হি ওয়েন্ট দেয়ার লাস্ট সামার, সে গত সপ্তাহে সে ঢাকায় গেছিল, তার মানে ঢাকায় গেছে এবং ঢাকায় ফিরে আসছে। আরিফ আর এখন ঢাকায় নেই। আমি যখন বলছি আরিফ হ্যাজ গন টু ঢাকা, তার মানে আরিফ কোথায় গেছে, ঢাকায় গেছে। হি ইজ হ্যাভিং এ লাভলি হলিডে, সে বর্তমানে খুব ভালো সময় ওখানে কাটাচ্ছে, তার মানে আরিফ এখনো ঢাকায় আছে। তাহলে গন মানে সেখানে যাওয়া এবং সেখানে অবস্থান বোঝায়, বিন মানে সেখানে যাইয়া আবার ফেরত আসা বোঝায়। এবার দেখেন কোশ্চেনটা মিলান, কোশ্চেনটা এখানে কি বলছে, হাউ মেনি টাইমস, কতবার, ইউ বিন অ্যাব্রোড, তুমি কতবার বিদেশ গিয়েছো, তার মানে কি বোঝাচ্ছে তুমি বিদেশ গেছো এবং ফেরত চলে আসছো, অভিজ্ঞতার অংশ। অভিজ্ঞতার অংশ বোঝালে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট। আবার দেখ কোনো ঘটনা বারবার বোঝালেও কি হয়, প্রেজেন্ট পারফেক্ট। যেভাবেই তুমি মিলাও তাহলে উত্তরটা কি আসবে, বুঝছো হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টই হবে। ওকে, ভেরি গুড, এটা হচ্ছে কাহিনী। ওকে, এবার আসো, এবার আমাদের মূল কথা যেটা সেটা হচ্ছে যে ভর্তির যে ব্যাপারটা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, ডেফিনেটলি যারা ভালো করতে চায়, যাদের মনে হয় যে ওইখানে গেলে প্রেম হবে কিনা, হ্যাঁ এরকম মনোভাব যাদের আছে, যে তাদের এখানে আসার দরকার নেই। তুমি আমাদের এখানে কেন ভর্তি হতে পারো জানো, এখানে টিচারগুলো আছে বহুল পরীক্ষিত, এই লাইনে যারা দীর্ঘদিন ধরে নাম কামাইছে তারাই এখানে আছে। তুমি আমার কথা বলো, 15 বছর পার হয়ে 16 বছরে পা দিলাম। সুফিয়ান স্যার আছে প্রায় 15 বছর, আমার সেম বন্ধু আমার, আমরা একই সময় ক্যারিয়ার শুরু করেছি কোচিংয়ে। আমরা হচ্ছে 15 বছর পার হয়ে 16 বছর। মহাসিন স্যার দুর্দান্ত পড়াই, রাইট, 14 বছর ধরে পড়াচ্ছেন। এরপরে যে টিচারগুলো আমাদের আছে, হ্যাঁ, কমার্সের কথা বলেন বা সায়েন্সের কথা বলেন, আর্টসের কথা বলেন, বাংলাদেশে আমাদের চাইতে বড় প্ল্যাটফর্মে এখন খুব সম্ভবত নেই। এখানে এত বেশি শিক্ষার্থী, আপনি নিজেকে যখন পরীক্ষা দিবেন তখন আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আসলে আপনার অবস্থানটা কোথায়। আর একটা ব্যাপার হচ্ছে ভালো মানুষদের সান্নিধ্যে থাকলে ভালো করা সহজ হয়। আমরা সবাই মহসিন স্যার বলেন, আমার কথা বলেন, বা সুফিয়ান স্যারের কথা বলেন, বা জুবাইর স্যারের কথা বলেন, স্বর্ণ স্যারের কথা বলেন, ফাহাদ স্যারের, হ্যাঁ এই যে আপনার এই যে মহসিন স্যার, আমি, সুফিয়ান স্যার, ফাহাদ স্যার, কি জুবাইর স্যার, এরপরে হচ্ছে এই যে টিচারগুলো, এগুলো একদম মাখন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, আমি জানি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়। সুফিয়ান স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, জানে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়, রাইট। মহসিন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, মহসিন স্যার জানে কিভাবে চান্স পেতে হয়। আমরা ওই জায়গায় নিজেরাই ওখানে পড়েছি এবং আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমরা পড়াচ্ছি। তা আমরা জানি মেথডটা কি। আপনি যদি ভালো করতে চান আপনাকে আমাদের কাছে আসা উচিত এবং আমার জোর পরামর্শ থাকবে আমাদের অবশ্যই ভর্তি হওয়া উচিত। দেখেন আমরা আগে কি বলতাম জানেন? আমরা আগে বলতাম যে একবার না পারলে সেকেন্ড টাইমে দেখা হবে। সেকেন্ড টাইমে দেখা হবে। তো সেকেন্ড টাইমে যদি দেখা হয়ে যায় তাহলে তোমার কাছে ১ টা বছর লস হয়ে যাবে। হ্যাঁ? তো এইজন্য ভুল ডিসিশন নেওয়ার কোনো সুযোগ নাই। আর নিজেকে প্রচন্ড বেশি মানে পোড়াও। আমরা বলি যে তুমি নিজেকে যত বেশি পোড়াতে পারবা তত বেশি খাঁটি হবা। একটা মাটির দাম হচ্ছে ৳৩ আর ইটের দাম হচ্ছে ৳১২ থেকে ৳১৫। এই মাটিটার ভ্যালু বাড়তেছে তখনই যখন এই মাটিটাকে আমি পোড়াচ্ছি। তুমি নিজের ভ্যালু তখনই বাড়াতে পারবা যখন তুমি অনেক বেশি পরিশ্রম করবা। যখনই অনেক বেশি পরিশ্রম করবা, তখনই অনেক বেশি ভালো করবা। এর বাইরে কোনো সুযোগ নাই। ঠিক আছে? সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আমাদের এখন ভর্তি ফি হচ্ছে ৳৪,২৯৯ এটুকু আমরা বলতে পারি আমাদের প্রতিষ্ঠান, আমাদের পরিবার, আমরা এটা একটা পরিবার বলি, আমাদের পরিবারে আপনাকে কেউ ঠকাবে না। আপনাকে কেউ ঠকাবে না এবং দিন শেষে আপনি এটা বলে বের হবেন যে আমি জিতছি। আপনার চান্স হবে কিনা, রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ তাআলা লিখে যদি রাখে আপনার রিজিক অবশ্যই হবে। আ আমরা বলি যে ভাগ্যটা নির্ভর করে দোয়া এবং পরিশ্রমের মাধ্যমে আর গাইডলাইনের মাধ্যমে। আমরা সেই গাইডলাইনটা আপনাকে দিব এবং অবভিয়াসলি এটুকু বলে আপনি বের হতে পারবেন যে আপনি এখানে ভর্তি হয়ে কখনোই ভুল করেননি। আপনি দেখেন ইংলিশে এত দুর্বল, অন্যান্য প্রতিষ্ঠান ১০টা ১৫টা করে ক্লাস দিচ্ছে অফলাইনে। আপনি কি করবেন? আপনি কি করবেন? কন। ২ দিন পরে ক্লাসে যাওয়া যখন দেখবেন যে আপনি পারতেছেন না তখন ক্লাসে যাওয়া বন্ধ করে দিবেন। টিচারের সাথে কথা বলতে গেলে টিচার ক্লাস কথা বলার কোনো সুযোগ নাই। যেমন এবার আমি আ আমরা যেখানে অফলাইনে ক্লাস নিই,
এত সংখ্যক স্টুডেন্ট থাকে, টিচার স্টুডেন্ট তো এসে কথা বলার সুযোগ পায় না। আপনি এখানে টিচারদের রিস্ক করতে পারতেছেন খুব সহজেই। হ্যাঁ? আবার যে কোচিংয়ে আপনি ভর্তি হচ্ছেন, দেখাচ্ছে কারিনা, দিচ্ছে জরিনা। এরকম একটা প্রবলেম এখানে ফেস করতে হয়। রাইট? সো আমার কথা হচ্ছে যদি ভাই মনে করো, ভাই মনে করলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। ভাই যদি মনে করো তাহলে বলব, ভাই না মনে করলে আমি বলব না। ঠিক আছে? আমি যদি ভাই মনে করো তাহলে তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বাস করতে পারো। বিশ্বাস খুবই মারাত্মক জিনিস। হ্যাঁ? আমরা তোমাকে ঠকাতে চাই না। কারণটা হচ্ছে তুমি তোমার পরিবারের স্বপ্ন। আমরা তোমার এইজন্য ঠকাতে চাই না। আমরা তোমাকে এইজন্য ঠকাতে চাই না, তুমি আমাদের কাছে একটা আমানত। আমরা এটাকে মনে করি তোমার স্বপ্নকে আমরা আমানতদারিটা ঠিকভাবে করতে পারবো। তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, বন্ধুদের সাথে আড্ডা কমিয়ে দাও, ফোনের ব্যবহারটাকে অনেক বেশি সীমিত করতে পারো, দুনিয়ার সবকিছু বাদ দিয়ে তুমি যদি আমাদের সাথে ক্লাসরুমে লেগে থাকতে পারো এবং আমাদেরকে অনেক বেশি জানাইতে পারো, তাহলে তোমার আটকানোর মতো কোনো সুযোগ নাই। তুমি অবভিয়াসলি অনেক, অনেক ভালো করবা। তো তোমাদের, আমি আসলে বিশ্বাস করি তোমরা তোমাদের জীবনের সুন্দর গল্প লেখো। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।